দেখলাম স্ট্রোকের পেশেন্ট। সো স্ট্রোক করা বলে, তাই না? প্যারালাইজড হওয়ার একটা অন্যতম কারণ হলো স্ট্রোক করা। ওকে। সো এখন শুনছো আমার স্যারের হয়েছে। আচ্ছা ঠিক আছে। সিনেমাতে দেখছি। হ্যাঁ, হতে পারে। সিনেমাতে ওই যে তোমরা 3 ইডিয়টস এ দেখছো কিনা? 3 ইডিয়টস এ হলো ওই যে একজনের বাবা, ওর নাম কি ছিল ভুলে গেছি। হ্যাঁ, রাজু ছিল মেবি। হ্যাঁ। ওর বাবার হলো প্যারালাইসিস এরকম হয়ে গেছিল। হ্যাঁ। আচ্ছা। সো এখন আসলে কাহিনী কি? চলো কাহিনীটা দেখি। কাহিনী হলো আমাদের বডি, ঠিক আছে? মনে করো যে ঠিক আছে আমাদের বডি এই যে হাত পা, ঠিক আছে? সবকিছু ধরো যে মাথা থেকে শুরু করে হাত পা সবকিছু যে আমরা নাড়াচাড়া করি, যে ওকে। সো আমরা চলো হাত পা একটু আঁকায় দেই, ঠিক আছে? সো ওকে। ওকে। সো মনে করো যে আমরা হলো হাত পা নাড়াচাড়া করি, কথা বলতেছি, মুখের যে মুখ কথা বলতেছি বা হলো চোখ নাড়াচ্ছি, প্রত্যেকটাই কিন্তু নিয়ন্ত্রিত। অর্থাৎ এটা অটোমেটিক হচ্ছে না বা সব কাজ অটোমেটিক হচ্ছে না। প্রত্যেকটা জিনিসই কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কথা শুনো, কন্ট্রোল করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাই না? আমি তোমার সাথে যে কথাটা বলতেছি এটা কিন্তু আমার নিয়ন্ত্রণে আছে। আমি যে কথা বলার সাথে আমার আঙ্গুল নড়তেছে এটা কিন্তু আমার একটা নিয়ন্ত্রণে আছে। তার মানে এই নিয়ন্ত্রণটা করে কে? আমরা যদি ঠিকঠাক মতন বলি বা আমরা যদি বুঝি, দেখো এই নিয়ন্ত্রণটা করে কিন্তু একটা ড্রাইভার আছে আমাদের মাথার মধ্যে, যেটাকে আমরা বলি ব্রেইন, ঠিক আছে? যেটাকে আমরা বলি ব্রেইন। সো ওকে, টেনশন নিও না, তোমাদের সবারই আছে। সো অনেকে বলে যে ভাই আমার তো ব্রেইন নাই, ঠিক আছে? আমার তো বুদ্ধি শুদ্ধি নাই। বা অনেকের আব্বু আম্মু বকাঝকা করার সময় বলে যে তোর তো একটুও ব্রেইন নাই। না, টেনশন করো না, আজকে আমি তোমাদেরকে আশ্বস্ত করতেছি আমাদের সবারই ব্রেইন আছে। খালি একটু সমস্যা হলো কারো ব্রেইন একটু অল্প অল্প ইউজ করে, কারো ব্রেইন একটু বেশি ইউজ করে। সো যারা একটু অল্প ব্রেইন ইউজ করো তারা চাইলে কিন্তু এটা বিক্রি করে দিতে পারো। বেশ অল্প ইউজ করছো, সো বিক্রি করে দিলে খুব ভালো টাকা পাবা। আচ্ছা। আর যারা ইউজ করতেছো তারা দেখো আসলে কিভাবে ইউজ হয়। সো এই যে ব্রেইন আছে এবং ব্রেইনের নিচে আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে আমাদের হলো আরেকটা পোর্শন নেমে গেছে, কাইন্ড অফ দেখো, দেখে মনে হচ্ছে যে গাছের মতন। আসলে এরকমই যে ব্রেইন থাকে আর ব্রেইনের নিচ বরাবর আমাদের এই যে সুষুম্না কাণ্ডটা চলে গেছে। আমরা এগুলো সবই নাম শিখবো। তো এই ২ টা জিনিস মূলত আমাদের হলো এখান থেকে কন্ট্রোল করে। হ্যাঁ, ঘিলু বলে। ঠিক আছে? কিভাবে আরো বেশি কাজে লাগাবো সেটাও আজকে শিখাই দিব। দেখো পড়া কিভাবে সহজে মনে থাকবে আজকে সব টেকনিক শিখাই দিব। সো দেখো এই ব্রেইন থেকে বিভিন্ন তারের মতন বের হয়। ঠিক আছে? ব্রেইন থেকে বিভিন্ন তারের মতন বের হয়। সো এই যে তারের মতন অংশগুলো বের হয়, এই অংশগুলো দিয়ে আমাদের হলো বডির বেশিরভাগ কাজগুলোই, সব কাজে এটা দিয়ে কন্ট্রোল করা হয়। সো তার মানে ব্রেইন বা সুষুম্না কাণ্ড এইগুলো জিনিসগুলো মিলায়ে আমাদের বডিটা নিয়ন্ত্রণ করে। আমাদের বডিটা কি করে? নিয়ন্ত্রণ করে। কথা শুনো, নিয়ন্ত্রণ করে। তো তুমি বলবা যে ভাইয়া এই চ্যাপ্টারের নাম তো সমন্বয়। দাঁড়াও তোমাদেরকে আসল ব্রেইন দেখাই। আজকে হলো বের করে আনছি। তোমরা কার ব্রেইন দেখতে চাও বলো তো দেখি? তোমরা কোন ভাইয়ার ব্রেইন দেখতে চাও? তোমাদের জন্য আজকে হলো কোন একটা ভাইয়ার ব্রেইন নিয়ে আসবো, বলো কার ব্রেইন দেখতে চাও? কমেন্টে যার ব্রেইন দেখানি। চলো দেখো, দেখো। সো ব্রেইনের ক্ষেত্রে দেখো, এই যে এইটা হলো একেবারে আমাদের মাথার খুলির মধ্যে এইটুকু পর্যন্ত দেওয়া রয়েছে, দেখো। তো তোমাদেরকে আজকে আরেকটা মজার জিনিস শিখাবো, ঠিক আছে? তোমাদেরকে আজকে আরেকটা মজার জিনিস শিখাবো। তো দেখো, মজার জিনিসটার জন্য একটু ওয়েট করো, আর এনাম ভাইয়ের ব্রেন তো আসতেছে, আসলে তখন খুলে বের করে ফেলবো। তো এখন দেখো এখানে ব্রেনের দেখতেছো যে ব্রেনটা পুরোপুরি পারফেক্টলি গোল না, অবশ্যই বিভিন্ন ডিজাইনের, এবং এর উপরে জিনিসটা দেখতেছো, উপরেও হলো এই জিনিসটা অনেকটা জিগজ্যাগ ডিজাইন করা, দেখে মনে হচ্ছে পারফেক্টলি স্মুথ না, উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু দেখতেছো। সো এইগুলো কি, প্রত্যেকটা জিনিসেরই কাজ কি সেটার হলো বলবো। এবং ভয় পায় না, কাজ কি মানে পরীক্ষায় আসবে এটা না, মজার জন্য বলবো, ঠিক আছে? এবং নিচে দেখো, এই যে নিচে এই পর্যন্ত যাওয়ার পরে, ঠিক আছে, এইদিকে নিচে যাওয়ার পরে এটা যদি আরেকটু লম্বা করে দেখাতাম, ওখানে আমাদের এই যে এই মেরুরজ্জু থাকতো বা সুষুম্না কাণ্ড যেটাকে বলে সেটা থাকতো। আচ্ছা। সো হ্যাঁ, এটা দেখতে নাকি আইসক্রিমের মতন লাগতেছে। ওকে ভাই, ঠিক আছে। খেয়ে টেয়ে ফেলো না, এটা মাথার মধ্যে আছে। আচ্ছা, এটা খেয়ে ফেললে তাইলে আর জীবনে হলো আর কিছু হবে না। ওকে, খেয়ে ফেলো না। এখন কথা হলো যে একটা জিনিস আমি শুনছিলাম, ধরো যে এরকম একটা জিনিস, উঠে গেছে, ঘুম থেকে উঠে গেছে। সো জাইরাস হলো জাগ্রত, জাইরাস মানে উঁচু জায়গাগুলা, আর নিচু জায়গাগুলোকে বলা হয় ফিশার।
ঠিক আছে? ফিশ কি? ফিশ মানে মাছ। মাছ তো পানির নিচে থাকে। সো নিচে থাকে। সো ফিশার বা সালকাস বলা হয়। তো জাইরাস আর ফিশার। জাইরাস আর ফিশার। সো এখন ভাই ব্রেইনের মডেল। আচ্ছা। সো এখন জাইরাস হ্যাঁ, এনাম ভাইয়ের ব্রেইনের বদলে ভুলে অন্য জিনিস নিয়ে চলে আসছিল। সো এনাম ভাইয়ের ব্রেইন আসতেছে, প্যারা নাই। আচ্ছা। সো এখন কথা হলো যে তুমি ভাবতেছো যে ভাই এটা তো দেখতে বিদঘুটে, এটা যদি একটু যেত, ক্রিম মাখায় দিলে জিনিসটা তো অনেক চকচকা হয়ে যেত, স্মুথ হয়ে যেত। বাট আসলে তোমরা কি জানো, এই যে আমাদের এই জাইরাস ফিশার অর্থাৎ উঁচু নিচু জায়গাগুলো আছে, এটার কারণে কিন্তু আমাদের হলো বুদ্ধি বেশি। যেই সব প্রাণীদের এইটা অতটা বেশি থাকে না, স্মুথ হয়ে যায়, তাদের কিন্তু বুদ্ধি একটু কম থাকে। সো খুবই ভালো একটা ওয়ে, তুমি তোমার বন্ধুকে বলতে পারো যে তোর ব্রেইনটা তো অনেক স্মুথ, তোর ব্রেইনটা তো অনেক স্মুথ। তো ব্রেইন স্মুথ হওয়া মানে কি জানো? ব্রেইন স্মুথ হওয়া মানে অনুন্নত একটা বৈশিষ্ট্য, অর্থাৎ ওর বুদ্ধি কম বলা। শুনে মনে হয় যে আরে অনেক ভালো কথা বলছে, ও আসলে বুঝবেও না। যদি পড়াশোনা ঠিকঠাক মতো না করে থাকে, তাহলে ও বলবে যে ব্রেইন স্মুথ বলছে, তাইলে তো অনেক প্রশংসা করলো মনে হয়। আবার ধরো তুমি তোমার কারোর উপর অনেক বেশি রাগ উঠছে, যে কি বলতেছে এগুলো, ঠিক আছে? তো কি বলতেছে এগুলো, তখন তুমি বলতে পারো যে হ্যাঁ সত্যিই আপনার ব্রেইনটা অনেক স্মুথ। তো তার মানে সে বুঝবে না, কিন্তু তুমি তো পড়ছো, তুমি তো শুনছো আমার ক্লাস, তো তুমি বুঝবা যে আসলে কাহিনী কি হয়েছে। ওকে, তো এখন চলো দেখি। হ্যাঁ, মাথায় ঢুকতেছে না, প্যারা নাই, সমস্যা নেই, আমরা হলো সবকিছুই দেখে ফেলবো। এক সেকেন্ড দাঁড়াও। হুম, দাঁড়াও। সো এনাম ভাইয়ের হলো ব্রেইনটা বের হয়ে গেছে। কই ভাই, আর বাকি পোর্শনটুকু কই? আচ্ছা। So, আচ্ছা। সো চলো আমরা একটু দেখে নিই এখান থেকে। তো এই যে ব্রেইন চলে আসছে, ব্রেইনের কিছু পোর্শন বাদ বাকি রয়ে গেছে এখানে আসলে। হ্যাঁ, ও হ্যাঁ, এই যে পেয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ, পেয়েও গেছি। হ্যাঁ। তো এখন দেখো, এতক্ষণ তো গল্প করলাম, এই জন্য হলো তোমাদের অনেকেরই হয়তো মাথায় ঢুকে নাই যে জিনিসটা কি বলছি। কারণ গুছায় কিছুই বলি নাই, তোমাদেরকে জাস্ট একটু ইন্টারেস্টেড করার ট্রাই করছি যে ভাই ব্রেইনটা কি, কি কাজ করে, এগুলো নিয়ে কথাবার্তা বলছি। ঠিক আছে, ব্রেইনটা কি, কি কাজ করে, এগুলো নিয়ে কথাবার্তা বলছি। বাট এইবার আমি একটু গুছিয়ে পড়াবো, ঠিক আছে? মনোযোগ তো চলে আসছে, তার মানে ব্রেইন অনেক ইম্পর্টেন্ট জিনিস, এবং এনাম ভাইয়ের ব্রেইন আমাদের হাতেও চলে আসছে। সো ওকে, এখন আমরা এই ব্রেইনের কি কি পোর্শন আছে, কি কি ভাবে ভাগ করা যায়, সেগুলো নিয়ে আমরা পড়বো। ওকে, সো চলো। হ্যাঁ ভাই, ব্রেইন মোটামুটি এই সাইজেরই হয় ভাই, তোমার মাথার মধ্যে এর থেকে বড় কি আর হবে? এর থেকে বড় তো আর কিছু ঢুকবে না মাথার মধ্যে। সো চলো, প্যারা নাই, এইটুকু ব্রেইন দিয়েই ভাই দুনিয়ায় সবকিছু কাঁপায় ফেলা সম্ভব। ওকে, তো এখন ভাইয়া ফুল সিলেবাস পড়া উচিত কিনা, একজন বলতেছিল সিলেবাসের বাইরে পড়া উচিত কিনা। দেখো, আমার এই যে ক্লাসটা আজকে আমি যে তোমাদের এই পোর্শনটা পড়াবো, এইটা তোমাদের 9-এ ছিল, 9-10-এ ছিল, বাট তোমাদের শর্ট সিলেবাসের দাও। ঠিক আছে, অনেকখানি কথা হয়েছে, অনেকখানি গল্প হয়েছে, এবার হলো আমাদের একটু গল্পের বাইরে একটু যেতে হবে, বইয়ের ভিতরে একটু ঢুকতে হবে। তো ভাইয়া সমন্বয়, সমন্বয় মানে কি? এই যে দেখো মাঝখানে বা এই যে যখন হলো বিভিন্ন আন্দোলন টান্দোলন হয়, তখন আমরা জিনিসটা এই সমন্বয় শব্দটা অনেক বেশি শুনি, সমন্বয়ক শব্দটা শুনি আমরা, তাই না? তো সমন্বয়করা কি করে, ইউজুয়ালি বলা হয় যে সমন্বয়করা বিভিন্ন, না এই সমন্বয়ক শব্দটা আমরা অনেক বেশি শুনছি। তো আসলে সমন্বয় করা মানে কি, যে এক্স্যাক্টলি দুইটা বা তিনটা জিনিসের মধ্যে মিল করানো। এখন তোমার আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিব, দুইটা এক্সাম্পল দিব। তোমারে জিজ্ঞেস করলাম যে ভাত খাইছো, এটা হলো আমি, এই যে আমি গতকালকে আমার পরীক্ষা ছিল, so একজন পেশেন্ট ছিল, তাকে আমি জিজ্ঞেস করছি যে বাবা ভাত খাইছেন? বলতেছে হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি হলো চট্টগ্রাম। কথার কথা। সো এই যে এই জিনিসটা অর্থাৎ কি, এটা তার সমন্বয়ের অভাব ছিল, অর্থাৎ সে যা শুনছে সে সেটার উত্তর দিতে পারতেছে না। তার মানে আমাদের এই যে এইটাকে বলে সমন্বয়, অর্থাৎ যা শুনতেছি সেটার সাথে একটা কথা মিলায় বলতে হবে, মিল করা। সমন্বয় মানে কি? সমন্বয় মানে হলো মিল করা। সমন্বয় মানে আমরা যদি সহজে বলি, সমন্বয় মানে মিল করা। ওকে, সো ভালো কথা, মিল করলাম আমরা। আচ্ছা, এইবার আসি যে সমন্বয় বাদে সমন্বয়ের আর কি কি এক্সাম্পল হতে পারে। মনে করো তুমি হাঁটতে চাইতেছো, হাঁটার সময় তুমি কি আগে এক পা উঠাইলা, তারপর আর এক পা উঠাইলা, এইভাবে তুমি গেলা, বাট আলটিমেটলি দেখা গেল যে তুমি হাঁটার সময় একসাথে দুই পা উঠায় ফেললা, তুমি কি মুখ থুবড়ায় পড়ে যাবা। তো তার মানে তোমার সমন্বয় নাই, তোমার সমন্বয় নাই। হ্যাঁ, সমন্বয় মানে হলো মিল করা, দুইটা জিনিসের মধ্যে মিল করা। আচ্ছা, এইবার আসি যে আরেকটা সমন্বয়ের এক্সাম্পল হতে পারে, তুমি বড় হইছো কিন্তু তোমার বুদ্ধি বাড়ে নাই, তুমি এখনো ছোট মানুষের মতন আচরণ করো, তার মানে এটাতেও তোমার সমন্বয়ের অভাব আছে। তো দেখো, তুমি যখন হাঁটতে পারতেছো না, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, যখন তুমি ধরো হাঁটতে পারতেছো না,
এইটা আসলে এই সমন্বয়টা আসলে বলে স্নায়বিক সমন্বয়, অর্থাৎ তোমার স্নায়ুগুলো ঠিক নাই। ওই যে একটু আগে যে তার দেখাইলাম, দেখা গেল যে তোমার তারে সমস্যা আছে। অনেকে বলে না যে মাথার তার ছিঁড়ে গেছে, সহজ ভাষায় বললে আসলেই এইটা। ওই তারগুলাকে বলা হয় স্নায়ু। তোমরা শুনছো না যে মাথার তার, ঠিক আছে? মাথার তারের কথা শুনছো না? আজকে আমরা মাথার তার নিয়ে পড়াশোনা করব। তো আসলে এটা বুঝাইতেছে স্নায়ুর কথা বুঝাইতেছে। তো এই স্নায়ু দিয়ে যে সমন্বয়গুলো হয় সেটাকে বলা হয় স্নায়বিক সমন্বয়। তার মানে আমাদের বডির ভিতরে কিন্তু অনেকগুলো তার আছে। তো সেই তার দিয়ে সমন্বয় হয়। ঠিক আছে? তো এইটাতে সমস্যা হলে তখন কিন্তু এই যে আমাদের প্যারালাইসিস হয়ে যায়। হাত পা নাড়াইতে পারি না। মনে করো আমার হাতে একটা তার আছে, স্নায়ু আছে। আমি হাত ধরো এই যে কথা বলার সময় আমি হাত নাড়াচ্ছি, যে ওকে এই যে হাত নাড়াইলাম কথা বলার সময়, ওকে। তো কোনো কারণে যদি আমার এখানে এই তারটা কেটে যেয়ে থাকে তাহলে কিন্তু আমি এই হাত আর নাড়াতে পারবো না, এরকম হয়ে থাকবে, হাত এরকম হয়ে থাকবে। আমি যতই চেষ্টা করি হাত উঠবে না, ঠিক আছে? হাত উঠবে না। এবার চলো দেখি, এইবার চলো দেখি যে এই জায়গায় আমরা যদি দেখি যে রাসায়নিক সমন্বয়, আরেকটা জিনিস আছে রাসায়নিক সমন্বয়, সরি। রাসায়নিক সমন্বয় জিনিসটা হলো কি জানো? তোমরা যে হরমোনের নাম টাম শুনছো, এইটা হলো ফেমাস একজন প্লেয়ারের আছে, দেখি সবাই কমেন্ট করো তো। একজন ফেমাস প্লেয়ারের হরমোনের সমস্যা ছিল, ক্লু দিই, ঠিক আছে? না না, ফেমাস একজন প্লেয়ার, সে মাত্র ফাইনালে উঠলো গতকালকে, মেসি। তো মেসির হলো গ্রোথ হরমোনের সমস্যা ছিল। তার মানে ওর বয়স বৃদ্ধি পাচ্ছিল, ওর বুদ্ধি বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু ওর দেহ বৃদ্ধি পাচ্ছিল না। তার মানে কি? সমন্বয়ের অভাব, মিল হচ্ছিল না, বয়সের সাথে লম্বা হচ্ছিল না। দেখছো? তার মানে কি? এইটাই সমন্বয়, এইটাই সমন্বয়। তো ওর সাথে ওর তারে সমস্যা ছিল না, ওর ছিল হরমোনের সমস্যা, কেমিক্যালের সমস্যা, রাসায়নিক সমস্যা। সো তার মানে স্নায়বিক সমন্বয় হতে পারে, রাসায়নিক সমন্বয় হতে পারে, আবার এটাতে সমস্যা হতে পারে, আবার এটাতেও সমস্যা হতে পারে। এই যে দেখো, তার মানে জিনিস দুইটা, আবার দুইটাতেই সমস্যা হতে পারে। দেখো, হ্যাঁ, মেসির হলো এই গ্রোথ হরমোনের প্রবলেম ছিল, পরে এই গল্প তোমরা হয়তো অনেকেই জানো। এরপরে হলো ওখান থেকে গ্রোথ হরমোন দিছে, বার্সেলোনাতে ওকে ট্রিট করা হয়েছিল, এরপরে তো ঠিকঠাক হয়েছে। সো এগুলো কাহিনী আছে। ওকে, সো যাক, পড়াশোনায় আবার মনোযোগ ফেরত আনি। ওকে, ফুটবল খেলা তো হয়েছেই। এইবার আসি স্নায়বিক সমন্বয়ের কথা যে বললাম, এই স্নায়বিক সমন্বয় যেটা দিয়ে হয় সেটাই হলো স্নায়ুতন্ত্র। স্নায়বিক সমন্বয় যেটা দিয়ে হয় সেটাকে আমরা নাম দিচ্ছি স্নায়ুতন্ত্র। এখন ভাইয়া বলো তো দেখি, তোমাদের সবার কাছে একটা প্রশ্ন করি, একটা তন্ত্র কি দিয়ে তৈরি হয়? বলো তো, তন্ত্র কি দিয়ে তৈরি হয়? স্নায়ু কি হাড়ের ভিতরে থাকে? হ্যাঁ, স্নায়ু হলো মোটামুটি আমাদের দেহের সব জায়গায় থাকে। হাড়ের ভিতরে ওরকম একটা থাকে না, হাড়ের উপর দিয়ে থাকে। এগুলো আরো পড়াবো যখন, তখন বুঝবা। ওকে, হাড়ে ব্যথা হতে পারে। এখন বলো তো তন্ত্র কি কি দিয়ে তৈরি হয়? এই যে অনেকে জানো, একজন বলছো কোষ, একজন বলছো টিস্যু, তোমরা ভুল বলছো, কয়েকজন অঙ্গ বলছো, ঠিক বলছো। তো আমি তোমাদেরকে একটু সাইড দিয়ে শর্ট করে লিখে দিই, দেখো। একটু শর্ট করে লিখে দিই আমরা সাইড দিয়ে। সেটা হলো যে কোষ মিলে, দেখি তোমাদের, আমি জানি তোমরা পারো, বাট একটু মনে করায় দিই। কোষ মিলে করে কি? টিস্যু তৈরি করে। কোষ মিলে তৈরি করে টিস্যু, টিস্যু মিলে তৈরি করে অঙ্গ, আর অঙ্গ মিলে তৈরি করে হলো তন্ত্র, অঙ্গ মিলে তৈরি করে হলো তন্ত্র। সো যেহেতু আমরা স্নায়ুতন্ত্র নিয়ে পড়বো, দেখো তো নামটা কি? তন্ত্র। তার মানে এর মধ্যে কি আছে? এর মধ্যে হলো অনেকগুলো অঙ্গ আছে। একটা অঙ্গ কি জানো? একটা অঙ্গ হলো মস্তিষ্ক। ও সরি, এখানে আরেকটা কথা আছে। সো এটার হলো আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? স্নায়ুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করে। সেটা হলো যে কেন্দ্রীয়, কেন্দ্র মানে কি? মাঝখানে, সো মাঝ বরাবর আছে, আমার বডির মাঝ বরাবর আছে, ব্রেইনটা আছে, সুষুম্না কাণ্ডটা আছে বা মেরুরজ্জু আছে, এগুলো হলো কেন্দ্রীয়। আর এই কেন্দ্র থেকে চারিদিকে ছড়ায় গেছে তার। আমার বডিতে তার ভরপুর, তোমার বডিতে তার ভরপুর। তো মাঝখানের তারগুলারে বলে কেন্দ্রীয়, আর সাইডের তারগুলারে বলে কি? প্রান্তীয়। ঠিক আছে, কেন্দ্রীয় আর প্রান্তীয়। তো এরপরে আবার এগুলোকে ভাগ করা হয়েছে, মাঝখানে আছে দুইটা জিনিস, কেন্দ্রের দিকে আছে দুইটা জিনিস, আমরা দেখবো এখনই। ঠিক আছে, ব্রেইন বা মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। ঠিক আছে, সুষুম্না কাণ্ড বা অনেকে মেরুরজ্জু বলে। সো যেটাই বলো সমস্যা নেই, সুষুম্না কাণ্ড বা মেরুরজ্জু। সো এই তো দেখো, তার মানে ভাগগুলো কিন্তু খুবই সহজ। যারা ভাবো যে এটা কঠিন, ভাই তোমরা আসলে বোকামি করতেছো। ভাই জিনিসটা কঠিন না। স্নায়ুতন্ত্র মাঝখান বরাবর আছে, সাইড দিয়ে আছে। মাঝখান বরাবর দুইটা জিনিস, উপরে আছে ব্রেইন, এই পর্যন্ত আছে হলো স্নায়ুতন্ত্র, শেষ। মাঝখানে আর কিছু নাই। এরপরে আসি দুই দিকে, ব্রেইন থেকে দুই দিকে বাইর হয়েছে তার, ওগুলারে বলা হচ্ছে প্রান্তীয়। ওকে, ডান, ডান। ওকে, ভালো কথা।
এবার আমরা দেখি যে আসলে এই যে দেখো তোমাদের কিন্তু আমি মোটামুটি সামারি করে দিছি। এবার একটু সামনের দিকে যাই। এই স্নায়ুতন্ত্রর ব্যাপারে তো তোমারে আমি পরিচয় করাইলাম। বাট স্নায়ুতন্ত্রের ভিতরে হ্যাঁ, কি থাকে? স্নায়ুতন্ত্রের ভিতরে কোন কোষ থাকে? তো যারা জানো তাদের জন্য ভালো কথা, স্নায়ু কোষ থাকে বা নিউরন বলা হয় এটাকে। নিউরন বলা হয় এবং এই যে দেখো সামঞ্জস্য মানে কি? সামঞ্জস্য মানে মিল। মিল মানে কি? মিল মানে হলো সমন্বয়। মিল মানে হলো সমন্বয়। সো আল্টিমেটলি হলো সবকিছুর সমন্বয় করে, সামঞ্জস্য করে বা মিল করে। যেটাই তুমি বলতে চাও। নিউরনের কথা তোমরা জানো। এবার দেখো তার মানে এই যে স্নায়ুতন্ত্র তার, এই যে দেখো হাতের মধ্যে তার, মনে হচ্ছে সুপার পাওয়ার, সুপার পাওয়ার। তো এই তারগুলো আসলে বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে মিল করে বা সমন্বয় করে এবং উদ্দীপনা বহন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। আমি এই জিনিসগুলো খুবই সহজে বলতে চাই ভাই। আমি কঠিন করে বলতে চাই না। আমার সাথে সহজে শুনো। কথা হলো, মনে করো আমার হাত একটা অঙ্গ, আমার হাত একটা অঙ্গ, আমার মুখ মনে করো আরেকটা অঙ্গ বা পরিপাকতন্ত্র, মনে করো খাদ্যনালী, পরিপাকতন্ত্র, তন্ত্র। আমি মনে করো যে ভাত খাবো, সো আমি হলো প্লেট থেকে ভাত নিলাম, নিয়ে মুখের মধ্যে ভাতটা দিলাম। ভাত মুখের মধ্যে যখন গেল, মুখ হা করলাম, ভাত যখন মুখের মধ্যে গেল, আমি তখন চিবানো শুরু করলাম। তো ওকে, দ্যাট ইজ গুড। ওকে, ভালো কথা। মনে করো যে একজনের হলো স্নায়ুতন্ত্রের সমস্যা আছে, ওর কি হবে? ও ভাত ধরো মুখের মধ্যে দিছে, দিয়ে চিবাইতে পারতেছে না। তার মানে কি? সমস্যা আছে। আবার মনে করো যে ওর হলো ভাত দেয় নাই মুখে, বাট ওর মুখ নড়তেছে। মনে করো কিছুই নাই, হুট করে কথা বলতে বলতে এরকম করে মুখ নড়তেছে। স্ট্রোকের পেশেন্টদের মাঝে মাঝে এগুলো হয়। সো বা অন্য কোনো কারণেও এগুলো মাঝে মাঝে হয়। সো তার মানে কি? ওর কিন্তু আসলে মিল নাই। ওর হাতের সাথে মুখের মিল হচ্ছে না। সো ওকে, এই যে জিনিসগুলো, এই যে মিল, এটা ততদিনই থাকবে যতদিন তোমার ব্রেইন ঠিকঠাক থাকবে, স্নায়ুতন্ত্র ঠিকঠাক থাকবে। ওকে, বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা। এই যে এখনো আমার মনে হচ্ছে যে আরে তোমার একটা ঘুষি মেরে আসি। এই যে আমি যে তোমাকে ঘুষি মারতে গেলাম, এইটা কি? উদ্দীপনা বহন করলাম না? দেখো, উদ্দীপনা বহন করলাম। সো এই যে বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা আর উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করা। এখন তুমি বললা যে না না ভাই, এগুলো কইরেন না। ঠিক আছে, আমি তোমার কথা শুনে আর মারলাম না। সো এই যে এইটা হলো উদ্দীপনায় সাড়া দিয়ে আমি একটা সম্পর্ক রক্ষা করলাম। ওকে, ঠিক আছে। মনোযোগ দাও, মনোযোগ না দিলে মায়ের পড়বে, মনোযোগ দাও। ওকে, আচ্ছা। তো এখন দেখো, তোমাদেরকে কিন্তু পড়ায় ফেলছি স্নায়ুতন্ত্র। দেখো তোমার কাছে মনে হবে যে ভাই এটা তো একেবারে পানির মতন সহজ লাগতেছে। স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে মস্তিষ্ক আর হলো সুষুম্নাকাণ্ড বা মেরুরজ্জু, এগুলো অনেক ছোট করে লেখা আছে। এগুলো আর তেমন তোমার বেশি প্যারা দিব না, এগুলো নিয়ে আমি জাস্ট আজকে আর কথা বলবো না। করটিক স্নায়ু আছে, সুষুম্না স্নায়ু আছে, এটা থেকে 12 জোড়া, এটা থেকে 31 জোড়া। তো এগুলো ভাই আমাদের সামনে পড়ার আরো অনেক সময় আছে। আজকে আমি তোমার একেবারে বেয়ার মিনিমাম যতটুকু লাগে ব্রেইনের ব্যাপারে জানতে হবে সেইটুকু খালি বলবো। ওকে, বেশি কিছু বলবো না, যেন তুমি বোর্ড না হয়ে যাও। আর গল্প বলবো। তো দেখো ভাই, আমার মাথার মধ্যে এটা আছে, তোমার মাথার মধ্যেও এটা আছে, ইউজ করতে হবে। ও, তো একটু আগে একটা কথা বলছিলাম, ইন্টারেস্টিং কথা। ব্রেইন যেহেতু পড়াচ্ছি, আমরা ব্রেইনের ম্যাক্সিমাম পোটেনশিয়ালে কেমনে যাইতে পারি? ভাই, যে কয়জন আছো এতক্ষণ যদি মনোযোগ না দিয়ে থাকো, তুমি ভাবতেছো যে ফোনটা অন করে রেখে ক্লাসটা দেখতে থাকি, ঠিক আছে, বাপ মারে বুঝ দিলাম, হ্যাঁ, যে আচ্ছা অনেক পড়াশোনা করতেছে আমার ছেলে মেয়ে, ওকে, প্যারা নাই। তো আমার কথা তুমি এখন পর্যন্ত তুমি যেটুকুই শুনে থাকো না কেন, এখন যেটুকু কথা বলবো এটা কোনো পরীক্ষায় আসবে না। ঠিক আছে, এটা কোনো পরীক্ষায় আসবে না। এটা দিয়ে তোমার কোনো মার্কও আসবে না। সো তুমি না শুনতে চাইলে না শুনো, বাট আমি রেকমেন্ড করবো শুনো। কেন কি? দেখো, আমি তোমাদের শিখাবো আমাদের মেমোরি কেমনে কাজ করে। ঠিক আছে, আমাদের মেমোরি কেমনে কাজ করে। এটা জীবনেও কোনো পরীক্ষায় আসবে না, কিন্তু এই জিনিস যদি তুমি, এই হ্যাকটা যদি একবার শিখে যাও, তাহলে তোমার সারা জীবন প্রত্যেকটা পড়াশোনা, প্রত্যেকটা জিনিস পড়ার সময়, এবং কোনো জিনিস পড়া না, প্রত্যেকটা কাজ করার সময় তোমার এটা উপকারে আসবে, তুমি যদি এটা আসলেই এই হ্যাকসটা কাজে লাগাইতে পারো। এটা আমার জীবনে কাজে লাগছে। সো হোয়াট ইজ মেমোরি, তাই না? আমি বলি যে আমার মাথায় পড়াটা থাকতেছে না। ভাই, মাথায় পড়া থাকাটা জিনিসটা কি? এটাই তো জানতে চাই, তাই না? এটাই তো জানতে চাই। সো এখন চলো দেখি আমাদের ব্রেইন। তো আমরা জানি যে আমাদের ব্রেইনের মধ্যেই স্মৃতি সংরক্ষিত হয়। সো নিচে যে সুষুম্না কাণ্ড আছে এগুলোর মধ্যে হয় না, এই পোর্শনে হয় না। মেমোরিটা থাকে মূলত এই যে ব্রেইনের উপরের পোর্শনে, মানে ব্রেইনের পোর্শনেই মেমোরিটা থাকে।
ওকে, স্নায়ু কোষ কি মারা যায় কখনো? ভাই স্নায়ু কোষই সবচেয়ে সহজে মারা যায় এবং এই জিনিস মারা গেলে আর দ্বিতীয়বার রিকভার করে না। সো আমরা পড়বো, এটা সমস্যা নাই। সো তাহলে এই জায়গায় মেমোরি আছে। এখন কথা হলো যে এইটার আসলে ভিতরে আসলে কি হয়? সেটা যদি আমরা দেখি যে আসলে যদি জুম করে দেখি যে আসলে ভিতরে জিনিস কি হচ্ছে, জুম করে যদি দেখি তাহলে দেখব যে কি দিয়ে তৈরি যেন কোষ? তোমরা বললা নিউরন দিয়ে তৈরি। সো দেখো নিউরন গুলো দেখতে অনেকটা এরকম তারার মতন হয়। ঠিক আছে? নিউরন গুলো দেখতে অনেকটা এরকম তারার মতন হয়। তো নিউরন তো আর একা, একা থাকে না ভাই। আমাদের ব্রেইনে প্রায় ১০০ বিলিয়ন নিউরন আছে। ক্যান ইউ ইমাজিন? ১০০ বিলিয়ন কয়টা শূন্য হবে হিসাব করো। হাত দিয়ে বইসা, বইসা হিসাব করো। ওকে? যে কয়টা নিউরন আছে। সো এই যে এতগুলো নিউরন আছে, এতগুলো নিউরন অবশ্যই একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। সো দেখো এই যে এতগুলো নিউরন একটা আরেকটার সাথে মনে করো যে এরকম হ্যাফাজার্ডলি সব কানেক্টেড আছে। এরকম একটা নিউরন আরেকটা নিউরনের সাথে এভাবে কানেক্টেড আছে। সো অনেকগুলো নিউরন থাকে একসাথে। জাস্ট আমি ৩ টাকাইলাম কথার কথা। তো এইবার দেখো একটা ছোট বাচ্চা যখন হয়, আমরা জন্মানোর সময় আমাদের নিউরন যতগুলা ছিল মনে করো যে এইখানে সাজ্জাদ সাজ্জাদ একজন আছে, ও বলতেছে যে ভাইয়া আগের স্লাইডটা দেখান। এই যে দেখো ভাইয়া আগের স্লাইডটা স্ক্রিনশট নিয়ে নিও, আর এমনিতে তোমরা তো পিডিএফ পেয়ে যাবা। তো এগুলো নিয়ে প্যারা খেও না। ওকে, এগুলো নিয়ে প্যারা খেও না। তো মনে করো যে সাজ্জাদ ও হলো, বা যে কোনো তোমাদের মধ্যে যে কোনো একজন, ওর নাম নিলাম, এমনিতে ওর নাম সামনে আসলো তাই। তো সাজ্জাদ জন্মানোর সময় ওর ১০০টা নিউরন ছিল। সাজ্জাদের নিউরন কয়টা ছিল? ১০০টা নিউরন ছিল। আবার মনে করো যে আমি যখন ছোট ছিলাম, আমার ধরো যে কথার কথা আমার মাথায় ৯০টা নিউরন ছিল। কথার কথা, এটা কম বেশি হতেই পারে, এটা কম বেশি হতেই পারে, এটা নিয়ে প্যারা নাই। সো আমার ৯০টা নিউরন ছিল। সো দুইজন মানুষ, দুইজনের দুই রকম নিউরন ছিল। একেবারে কাটাই কাটাই ১০০ হবে সবার, এটার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? সেরকম দুই রকম নিউরন ছিল। সো এখন কথা হলো এরপরে কি হয়েছে? নিউরন থাকলেই আসলে ব্যাপার, মানে নিউরন থাকা মানেই হলো জিনিসটা তোমার কি বলে তুমি বেশি বুদ্ধিমান, এটা ব্যাপারটা না। দেখো কাহিনী হয় কি, ছোটবেলা থেকে তুমি প্রথমে তোমার আব্বু আম্মুকে চিনলা, এরপরে তুমি তোমার নাম শিখলা, তুমি হাতের লেখা শিখলা, তুমি পড়াশোনা করা শুরু করলা। তো তুমি যখন প্রত্যেকদিন একটা করে ইনফরমেশন শিখো, বা যখন তুমি একটা করে ইনফরমেশন শিখতে থাকো, প্রত্যেকটা ইনফরমেশন যখন তুমি শিখো তখন তোমার একটা করে একটা করে সিনাপস তৈরি হয়। সিনাপস জিনিসটা কি? ধরো তোমার ২টা নিউরন ছিল এরকম দূরে, দূরে ছিল, দূরে, দূরে ছিল, বা এরকম কানেক্টেড ছিল না। সো যখন হলো তুমি নতুন একটা তথ্য শিখলা, তুমি ধরো শিখলা যে আমার নাম, এই যে তোমাদের সামনে যে ভাইয়াটা দাঁড়ায় রয়েছে তার নাম মুশফিক সাদিদ প্রাপ্য। অনেকে আজকে আমাকে নতুন দেখতেছো। এই কথাটা যেই মোমেন্টে তুমি শুনলা, তোমার ব্রেইনের মধ্যে একটা সিনাপস তৈরি হয়ে গেছে। সিনাপস মানে কি? সিনাপস মানে এরকম একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তোমার ব্রেইনের মধ্যে এরকম একটা কানেকশন তৈরি হয়ে গেছে যে ওকে ঠিক আছে। অর্থাৎ এই জায়গায় এই যে কানেকশনটা তৈরি হয়েছে, এর মধ্যে একটা তথ্য লুকানো আছে। এর মধ্যে একটা তথ্য লুকানো আছে। কি তথ্য লুকানো আছে? যে এই যে এই ভাইয়াটার নাম মুশফিক সাদিদ প্রাপ্য। ওকে, সো ভালো কথা। এই ভাইয়াটার নাম প্রাপ্য ভাইয়া। আচ্ছা, পুরোটুকু না লিখলেও হতো। আচ্ছা, সো আচ্ছা ঠিক আছে, ধরলাম যে এই ভাইয়াটার নাম প্রাপ্য ভাইয়া। ওকে, তোমার মাথায় এটা জমা হয়ে গেছে। এইবার আসি, এইভাবে তোমার মেমোরিতে জমা থাকে। এইভাবে করে করে ধরো সাজ্জাদ যে, ও সারা জীবনে ৫০টা তথ্য শিখছে। কথার কথা, ও ৫০টা তথ্য শিখছে। তো ৫০টা তথ্য শিখছে দেখে ওর মনে করো যে মাথায় ৫০টা সিনাপস তৈরি হয়েছে। ওর হলো ৫০ সিনাপস তৈরি হয়েছে। কয়টা সিনাপস তৈরি হয়েছে? ৫০টা সিনাপস তৈরি হয়েছে। অন্যদিকে এবার দেখি যে ধরো কথার কথা যে আমার ছিল ৯০টা নিউরন, একটু নিউরন কম ছিল। বাট মনে করো যে আমি ৬০টা তথ্য শিখছি। তো ৬০টা তথ্য যখন শিখছি আমার তখন ৬০টা সিনাপস তৈরি হয়েছে। সো এই যে দেখো, সো তার মানে বলতো এখানে বুদ্ধিমান বেশি কে, বা কে আসলে ব্রেইনটা বেশি ইউজ করছে? বলতো, বলতো। হ্যাঁ, কি জানো? হ্যাঁ ভাই, নিউরনের সিনাপস যে কয়টা আমাদের মোটামুটি তথ্যও থাকে ওরকম হিসাবে। আচ্ছা, সিনাপস মানে কি? সিনাপস মানে দুইটা ছোট ছোট কোষ, যে নিউরন, এদের মাঝখানে যে কানেকশন থাকে। মানে মনে করো দুইটা তার এরকম ছিল, তার দুইটা একসাথে করা হলো, একসাথে করলে সেটাকে সিনাপস বলে। বুঝছো? সো হ্যাঁ, না না, প্রথম জন না ভাইয়া, দ্বিতীয় জন। যার সিনাপস বেশি সে হলো বেশি বুদ্ধিমান। তো দেখো আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা হলো পুরোপুরি ইউজ করি না। সো দেখা যাবে যে এই যে সিনাপস যার বেশি সে বেশি বুদ্ধিমান। ওকে, সিনাপস যার বেশি সে বেশি বুদ্ধিমান, যদিও তার নিউরন কম ছিল। তো কারণ কি, এই যে সাজ্জাদ ঠিকঠাক মতো ওর ব্রেইনটা ইউজ করে নাই। সো আমাদের বেশিরভাগের ক্ষেত্রে এই জিনিসটা হয়। আমাদের বেশিরভাগের ক্ষেত্রে এই জিনিসটা হয়। সো তার মানে
এখন পর্যন্ত আমরা কি শিখলাম দেখো, আমরা কিন্তু আমি তোমাদেরকে এখনো টেকনিকটা বলি না, আমি তোমাদের জাস্ট কাহিনীটা বলতেছি যে আমাদের মাথায় কোনো তথ্য কিভাবে থাকে, মেমোরিতে কোনো তথ্য কিভাবে থাকে। মেমোরিতে একটা তথ্য থাকে সিনাপস তৈরি করার মাধ্যমে। এখন সমস্যাটা কোন জায়গায় হয়? সমস্যাটা হয় পরীক্ষার হলে গিয়ে, তাই না? সমস্যাটা হয় পরীক্ষার হলে গিয়ে। কার কার এরকম সমস্যা হয় যে পরীক্ষার হলে গিয়ে তুমি পড়ছো ঠিক আছে, তুমি পড়ছো ঠিক আছে, কিন্তু তোমার কোনো তথ্য মনে পড়তেছে না। তো এই সমস্যাটা কেন হয় সেটা এবার আসো দেখি। এই সমস্যাটা হয়, তোমার ধরো এখানে একটা তথ্য আছে, তুমি এটা জমা রাখছো, মনে করো যে কথার কথা, তুমি এই যে একটা তথ্য জমা রাখছো, যে এখানে হলো তথ্য একটা জমা রাখছো, ওকে, একটা ইনফরমেশন জমা রাখছো, একটা ইনফো জমা রাখছো। পরীক্ষার সময় যে কাজটা করতে হয় সেটা হলো এইটাকে আবার এই রাস্তা দিয়ে বের করে আনতে হয়। এটা হলো ইন্টারেস্টিং জিনিস। তুমি খালি তথ্য জমা রাখলেই হবে না, তথ্যটা বের করে আনতে হবে। কথা বুঝো, তথ্য তুমি খালি জমা রাখলে হবে না, এই তথ্যটা আবার এই রাস্তা দিয়ে বা যে কোনো একটা রাস্তা দিয়ে এটা বের করে আনতে হবে, তাই না? পরীক্ষার হলে ভাই পড়ছি ঠিক আছে, কিন্তু সব ভুলে গেছে, কিছুই মাথায় আসতেছে না। কার কার এই সমস্যা হয় বলো তো? তাই না? তুমি এক নাম্বারে আচ্ছা। এই যে অনেকেই বলবে যে ভাইয়া আমার এই সমস্যা আছে, তার মানে তোমার ব্রেইন থেকে তথ্যটা বের হচ্ছে না। এর একটা সমাধান বলি, এর একটা সমাধান বলে দিই, সহজ সমাধান। মাঝে মাঝে মনে থাকে না, ঠিক আছে? এবার দেখো সমাধান বলি। সমাধান হলো তুমি যখন একটা জিনিস বুঝে পড়ো, একটা জিনিস যখন তুমি প্রথমে কানে শুনলা, দেখো এই জন্য ইম্পর্টেন্ট, কথা শোনো। তুমি ধরো একটা তথ্য মনে রাখছো আমার কাছ থেকে শুনে, তো তুমি শুনছো, তুমি শুনলে, তুমি শুনে মনে রাখছো এই তথ্যটা, খুবই কম চান্স যে এটা তোমার পরীক্ষায় মনে পড়বে। দেখো, এরপরে তুমি পড়লা, ঠিক আছে, তুমি কি করলা, তুমি আমার ক্লাস করার পরে তুমি হলো আবার বই নিয়ে পড়তে বসলা। তো তুমি পড়ার সময় পাশে আর একটা নিউরন ছিল কথার কথা, সো ওই নিউরনটা আবার এখানে অ্যাটাচ হয়ে গেছে, ওই নিউরনটা এখানে আবার অ্যাটাচ হয়ে গেছে। সো সিনাপস কিন্তু অনেকে মিলে সিনাপস তৈরি করতে পারে। সো দেখো এখানে একটা নতুন সিনাপস তৈরি হয়ে গেছে। সো তাহলে এখন তোমার কিন্তু দুইটা সিনাপস তৈরি হয়ে গেছে। যে খালি আমার কথাটা আজকে শুনবে তার একটা সিনাপস হবে, আর যে পড়াশোনা করবে মনে করো তার দুইটা সিনাপস হয়ে গেল, কথা শোনার পরে পড়লো। আচ্ছা, আরেকজন আছে যে নাকি হলো এইটার আবার একটা ছবি দেখলে, যে ছবি দেখে পড়াইতেছি, সো মনে করো যে ও হলো ছবি দেখলো, ঠিক আছে, বা দ্বিতীয়বার পড়লো, ছবি দেখলো, এই যে ছবি দেখে পড়াইতেছি, খালি কানে শুনতেছি না। তো ওকে ছবি দেখে পড়াইতেছি, ওর ধরো এখানে আরেকটা সিনাপস তৈরি হয়ে গেল, আরেকটা সিনাপস তৈরি হয়ে গেল। তো তার মানে ওর সিনাপসের সংখ্যা আরো বেড়ে গেল। এখন দেখো আমি কথার কথা এইটুকুই রাখি, মনে করো যে ওর এখানে এরকম এরকম একটা মাল্টিপল, মনে হচ্ছে একটা চৌরাস্তা হয়ে গেছে। একটু আগে ছিল একটা সিঙ্গল রাস্তা, আর এখন হয়ে গেছে এরকম একটা চৌরাস্তা, এরকম একটা চৌরাস্তা। এখন তুমি আমাকে বলো, কোনো কারণে একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, যার নাকি সিঙ্গেল রাস্তা ছিল, সে যদি কোনো কারণে একটা রাস্তা বন্ধ হয়ে যায়, মনে পড়তেছে না, ভাই জানো ক্লাসে কি বলছিল মনে পড়তেছে না, ও আর পরীক্ষায় পারবে না। কিন্তু যে এই ক্লাসটা করার পরে একবার পড়ছে, তার মনে করো কথার কথা একটা রাস্তা বন্ধ হয়ে গেছে, হতেই পারে, এটা খুবই কমন। আমার নিজেই পরীক্ষা দিয়ে আসলাম, আমি জানি ভাই স্যার জিজ্ঞেস করতেছে আমার মাথায় আসতেছেই না, আসতেছেই না, আসতেছেই না। সো এটা খুবই কমন একটা জিনিস যে তুমি যা পড়ছো সব মনে থাকবে না, একটা রাস্তা বন্ধ হয়ে গেছে। তো এই কারণে দেখা যায় যে তখন তুমি যে পড়ছিলা, দেখা যাবে কোনো না কোনো ভাবে হয়তো ওইটা দিয়ে মনে পড়ে যেতে পারে। তুমি যদি আসলে ছবি দেখে পড়ে থাকো, বুঝে পড়ে থাকো, ফিল করে পড়ে থাকো, দেখা যাবে যে তোমার আরেকটা রাস্তা খোলা আছে, কথার কথা দুইটা রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন তোমার আরেক ভাবে মনে পড়ে যাবে। কেন বলতেছি এই কথাটা? আমরা অনেক সময় করি কি, খালি মানে এটা তোমাদের বললামই তো যে এটা পরীক্ষায় আসবে না, জীবনেও পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাদের সামনে ভাই এটা জীবনের পরীক্ষায় আসবে, এটা খাতার পরীক্ষায় আসবে না, এটা হাফ ইয়ারলি ইয়ারলি প্রি টেস্ট টেস্টে আসবে না, এটা জীবনে কাজে লাগবে, যাই করতে চাও না কেন ভাই। ইভেন যদি তুমি হলো মনে করো যে ভাই আমি পড়াশোনা বাদ দিয়ে দিব, পড়াশোনা বাদ দিয়ে হলো গরুর খামার দিব, কথার কথা, তখনও তোমার কিন্তু অনেক হিসাব নিকাশ করতে হবে, মনে রাখতে হবে যে ভাই কোন জায়গায় কয়টা কি ছিল, জিনিসপাতি ছিল, হিসাব নিকাশ রাখতে হবে। তখনও তোমার মেমোরির হিসাব থাকবে, মেমোরি তো ভাই সারা জীবনই লাগবে, তাই না? সো তুমি জিনিসটা যত বুঝে পড়বা, যত রাস্তায় তুমি পড়বা, তোমার মনে থাকার সম্ভাবনা তত বেশি। তুমি খালি শুনলে কাজ হবে না, শুনতে হবে, পড়তে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। ধরো, আর খালি পড়তে হবে জিনিসটা ছবি দেখে পড়তে হবে, বুঝে পড়তে হবে। সো তুমি তখন ভুলে যাওয়ার চান্স কম হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এইটা এইভাবে যদি তুমি করতে থাকো, তোমার মেমোরি তুমি দেখবা যে আগের থেকে বেশি স্ট্রং হচ্ছে। এখন তুমি অবশ্যই বলবা যে ভাই আহ এটাতে তো অনেক সময় লাগবে। সময় লাগবে কিন্তু তুমি সহজে ভুলবা না।
আর যারা ভাবে যে একটু শর্টকাট মারি, যে ক্লাস করব, ক্লাস করেই আল্লাহ হাফেজ, ওর পরীক্ষার আগের দিন আবার পুরোটুকু জিরো থেকে পড়তে হয়। ঠিক আছে? কঠিন, কঠিন জিনিসটা। ওকে। সো এখন চলো এবার একটু সামনের দিকে পড়াশোনার দিকে যাই। এবার এই যে ব্রেইনের ৩ টা পার্টের কথা বলছে এখানে। ওকে? অনেক লাইফ লেসন দিয়ে ফেলছি। ব্রেইনের ৩ টা পার্টের কথা বলছে। এখন দেখো ব্রেইনের ৩ টা পার্ট, এখানে এই যে আমার হাতে আরেকটা পার্ট আছে এই জায়গায়। যাই হোক, সো গেল মোটামুটি এরকম একটা অংশ থাকে। ওকে। 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 ওকে, ওকে, ওকে। সো চলো, খুলেই গেল পুরা। এক সেকেন্ড। এই যে ব্রেইনটা একটু সাজাতে দাও। হ্যাঁ, এই যে হয়েছে সুন্দর। হুম, হুম, এই তো। হুম, এই তো। ওকে। সো দেখো, ব্রেইনের এই যে ব্রেইনের একটা মডেল, তাই না? এই যে মোটামুটি এই মডেলটার মতো মনে হচ্ছে। সো এইটার মতো যদি আমি দেখাতে চাই, দেখো এই মডেলটার মতন যদি আমি দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার একটা পোর্শন একটু খুলতে হবে। সো আমি তাহলে এই পোর্শনটা মনে করো যে খুলে ফেললাম। এই পোর্শনটা খুলে তোমাদেরকে দেখাই। সো মনে করো যে এই পোর্শনটা এই যে দেখো। তো আমার ব্রেইনের পুরো আসল মডেলের মতনই পুরো জিনিসটা মোটামুটি মনে হচ্ছে যে ঠিক আছে, যে আচ্ছা ঠিক আছে গেল। এটা এক সেকেন্ড, এটা একটু উল্টা লাগাই ফেলছি। সো হ্যাঁ, এই যে দাঁড়াও, এটা কি উল্টা লাগাইলাম নাকি এটা এদিকে ঢুকে গেছে ভুলে? আচ্ছা, যেটাই হোক। ওকে। সো এখন কথা হলো যে ব্রেনের মোটামুটি এই যে আমাদের হলো একটা মডেল চলে আসছে এখানে। এটা এই দিকেরটা। সো চলো দেখি। Second, পুরোটা। ওকে। এই যে পারফেক্ট। এই যে, সো দেখো এই যে আমাদের এই মডেলটা দেখতেছো, এটাই হলো ছবিতে এখানে দেওয়া আছে। সো আমি এটা একটু কাছে নিয়ে আসি, দেখো। সো এবার কাছে নিয়ে এসে আমি প্রত্যেকটা অংশ আলাদা করি, তুমি তাহলে বুঝে যাবা সহজেই। দেখো, এইটা হলো সামনের পোর্শন। সামনের পোর্শনটাকে বলা হয় অগ্র। দেখো সামনের পোর্শন, আমি এটাকে খুলে ফেলি, দেখো অগ্র। ঠিক আছে, অগ্র মস্তিষ্ক। এরপরে সামনের পোর্শনের পরে মাঝামাঝি একটা জায়গা আছে দেখতেছো, এটাকে বলা হচ্ছে মধ্য মস্তিষ্ক। আর নিচে এই জায়গাগুলোকে পিছনের দিকে যাচ্ছে, দেখো এটা দেখো, অ্যাঙ্গেলটা দেখো তো, এটা কখনোই এরকম সামনের দিকে যাবে না, এটা দেখো পিছনের দিকে যাচ্ছে, এর অ্যাঙ্গেলটাই দেখো পিছনের দিকে। সো এটাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে? সো তার মানে আমাদের ব্রেইনের ৩টা অংশ, সামনের অংশ, মাঝের অংশ এবং পিছনের অংশ। সো মোটামুটি এই যে দেখো, সামনের অংশ, মাঝের অংশ আর পিছনের অংশ এইদিকে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। ওকে ভাইয়া, ব্রেইন ধরতে কেমন? তোমরা তো ধরে দেখো অনেকটা জেলির মতো নরম, অনেক নরম। ঠিক আছে, অনেক নরম। আচ্ছা, নরম। আচ্ছা। সো চলো এখন দেখি এইবার। এইখানে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশকে বলা হয় গুরু মস্তিষ্ক। সো অগ্র মস্তিষ্কের ভিতরেও বড় অংশ আছে, সেগুলোকে বলা হয় গুরু মস্তিষ্ক। আমি এগুলোতে ডিটেলসে যাচ্ছি না, কারণ তোমাদের এমনিতেই হলো, আমি বলছি যে আজকে হলো তোমাদেরকে এত বেশি একটা প্যারা দিব না, এখানকার মজার মজার জিনিস, কয়েকটা জিনিস পড়বো। এখন কর্টেক্স, কর্টেক্স মানে কি এবং কর্টেক্স এর কালার কি, এগুলো আমাদের একটু পড়তে হবে। দেখো, মনে রাখবা, কর্টেক্স যদি শব্দটা কোথাও দেখো, কর্টেক্স মানেই হলো বাইরের অংশ। কি বললাম ভাইয়া? কর্টেক্স মানেই হলো বাইরের অংশ। সো চলো একটা ব্রেইন আঁকাই। ঠিক আছে, আবার ভাই কয়বার যে ব্রেইন আঁকাবো আজকে, তার কোনো ঠিক ঠিকানা নাই। সো মনে করো যে একটা ব্রেইন আঁকাইলাম। সুন্দর হয়েছে তো আশা করি, তাই না? সুন্দর হয়েছে মোটামুটি। নিজের ব্রেইন আঁকানো নিয়ে নিজেই প্রশংসা করতেছি, কি একটা অবস্থা। তো মনে করো যে সুন্দর হইলো একটা ব্রেইন। আমাদের একটা ব্রেইন এখানে নিলাম। তো এই যে ব্রেইন, আচ্ছা, না সুন্দর হয় না, খুবই বাজে হয়েছে। খুবই বাজে হয়েছে। ওকে। নিচের অংশটুকু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা। সো চলো। হ্যাঁ। আচ্ছা। তো এখন এই যে ব্রেইনটুকু আমরা আঁকাইলাম, এই ব্রেইনের মনে করো যে বাইরের দিকের অংশ, যে কোনো কিছুর বাইরের দিকের অংশকে বলা হয় কর্টেক্স। কি বললাম? যে কোনো কিছু, মনে করো যে এইটাকে আমরা কাইন্ড অফ দুই ভাগ করলাম, দেখো। সো এইটা হলো বাইরের দিকের অংশ, বাইরে, দেখো বাইরে, এটা বাইরের দিকে, বাইরের দিকে যাচ্ছে। ঠিক আছে, বাইরের দিকে যাচ্ছে। এই বাইরের দিকের অংশকে বলা হয় কি? বললাম মাত্র কর্টেক্স। বাইরের দিকের অংশকে বলা হয় কর্টেক্স। তো আর মনে রাখবা, মাঝে থাকে মেডুলা। ভিতরের দিকের অংশ, ভিতরের দিকের অংশ দেখো। এবার যদি আমরা দেখি যে ভাইয়া ভিতরের দিকের অংশ, ভিতরের দিকের অংশ, এটা যদি বাইরের দিকের হয়, এটা হলো ভিতরের দিকের অংশ। ভিতরের দিকের অংশকে বলা হয় মেডুলা। ভিতরের দিকের অংশকে বলা হয় মেডুলা। তো মনে রাখবা, মাঝে থাকে মেডুলা, মাঝে থাকে মেডুলা। আমি মনে রাখতাম এইভাবে, মাঝে থাকে মেডুলা। এখন কথা হলো যে ব্রেইনের বাইরের দিকেরটা হলো ধূসর কালারের, আর ভিতরের দিকেরটা হলো সাদা কালারের।
এখন এটা মনে রাখতাম কেমনে জানো? দেখো কালার বলি। সো বাইরের দিকেরটা হলো একটু ধূসর কালারের হয়। বাইরের দিকেরটা কেমন হয়? বাইরের দিকেরটা ধূসর কালারের হয়। আর ভিতরের দিকেরটা কেমন হয়? মাঝেরটা কেমন হয়? মাঝেরটা হয় সাদা কালারের। সো ভাই কেমনে মনে রাখবো? এত কঠিন জিনিস মনে রাখা কঠিন। মনে রাখা আসলেই কঠিন। ওকে? আচ্ছা। সো এখন আচ্ছা, হ্যাঁ, গাছের মূলেও কর্টেক্স থাকে। সাবাস! আমি চাইতেছি এইটাই তোমরা ধরো ভাই। আমার আজকে টার্গেট এটা না যে তোমাকে আমি স্নায়ুতন্ত্রের বস বানায় দিব। ভাই আমার টার্গেট কি জানো? আমার টার্গেট খুবই সহজ। আমি তোমারে বুঝাবো যে বায়োলজিটা এই যে রিয়াল লাইফ এর সাথে মিলায় পড়া সম্ভব বা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কানেকশন আছে। ভাই খুবই সুন্দর প্রশ্ন করছো। যে বান্দা প্রশ্ন করছো যে ভাই গাছের গুঁড়ির মধ্যেও কর্টেক্স ছিল বা গাছের মূলের মধ্যেও কর্টেক্স ছিল। হ্যাঁ, গাছের ভিতরেও কর্টেক্স আছে। ধরো এটা আমি গাছের একটা কাণ্ডের একটা অংশ এরকম কাটা দেখলাম। সো এই পোর্শনের ভিতরে আমি মনে করো যে এটাকেও তো এরকম দুই ভাগে ভাগ করা সম্ভব যে ভাই বাইরের অংশ ভিতরের অংশ, তাই না? সো দেখো এই যে এটাতেও তো এগুলো কি বাইরের দিকের অংশ। যাদের মনে আছে মাশাল্লাহ, খুবই সুন্দর। ভাই তোমাদের মনে আছে গাছে তোমরা কর্টেক্স পড়ছিলা? গাছের কর্টেক্স কি ছিল? গাছের কর্টেক্সও ছিল বাইরের অংশটা। আর গাছের মেডুলা কি ছিল ভাইয়া? মেডুলা হলো মাঝখানের অংশটাকে বলা হয় মেডুলা বা মজ্জা। মেডুলা বা মজ্জা, দেখো তো কার মনে আছে মেডুলা বা মজ্জা? এইরকম কাহিনী তুমি কোথায় পাবা? এরকম কর্টেক্স আর মেডুলার কাহিনী তুমি গাছের কাণ্ডে পাবা, তুমি আমাদের কিডনির মধ্যে পাবা, তুমি তারপরে আর কোথায় আছে এরকম কাহিনী? আমার এখন মাথায় আসতেছে না, একটু আগে মাথায় আসছিল, ভুলে গেছি, বাট যাই হোক। তো তার মানে এরকম তুমি যে কোনো জায়গায় কর্টেক্স মানেই বুঝবা বাইরের দিকের অংশ বুঝাইতেছে, আর মেডুলা মানে ভিতরের দিকের অংশ বোঝাচ্ছে। না, কর্টেক্স মানে বাকল না, কর্টেক্স মানে বাইরের দিকের অংশ, বাইরের অর্ধেক। ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ, কিডনিতেও কর্টেক্স ছিল, তাই না? বললাম তো কিডনিতেও কর্টেক্স ছিল। এইবার আসি যে ওকে, সো বাইরের দিকে থাকে ধূসর, কর্টেক্সে থাকে ধূসর, আর মাঝের দিকে থাকে কি? মাঝের দিকে থাকে সাদা কালারের। এইবার একটা মজার জিনিস তোমাদের দেখাই, ঠিক আছে? মাঝের দিকে এইটা মনে রাখতাম কি করে জানো? এইটা মনে রাখতাম, চলো একটা আমাদের হলো এনাম ভাইয়ের প্রিয় ফল কি জানো? এনাম ভাইয়ের প্রিয় ফল তো আমরা সবাই জানি, তাল, তাই না? তো এখন আসলে আমাদের এখানে তাল লাগাইলে কাজ হবে না, আমাদের নারিকেল লাগাইতে হবে। আমাদের একটা নারিকেল লাগাইতে হবে। চলো, সো মনে করো যে একটা নারকেল, ঠিক আছে? নারকেল যদি ধূসর কালারের হয় না, নারকেল হলো বাদামি কালারের হয়, বাট কি আর করার, এখন করতে হচ্ছে এরকম। সো এইখানে হলো এটা মনে করো যে এরকম। সো ধরো যে এটা মনে করো যে একটা নারকেল তো মোটামুটি এরকম দেখতে হয়, তাই না? নাকি ভুল আঁকাইছি বলো তো? একটা নারকেল কি আঁকাইছে? একটা নারকেল আঁকাইছে, ঠিক আছে? একটা নারকেল আঁকাইছে। সো নারকেল কাটার পরে মনে করো যে ভিতরে এরকম দেখতেছো যে নারকেল। সো বলো তো নারকেলের বাইরের দিকে কি থাকে? নারকেলের বাইরের দিকে বাদামি বা মানে ধূসর কালারের জিনিসটা থাকে। ধূসর তো আসলে না, বাদামি কালার, বাট আমি মনে রাখার জন্য মনে রাখতাম যে ধূসর কালারের। আর ভিতরের দিকে কি থাকে? নারকেলের ভিতরে থাকে সাদা। সো মনে রাখবা তোমার ব্রেইন হলো নারকেলের মতো, ঠিক আছে? তোমার ব্রেইন হলো নারকেলের মতো। তোমার ব্রেইন কিসের মতো? তোমার ব্রেইন নারকেলের মতো। তোমার ব্রেইন হলো নারকেলের মতন। বাইরের দিকে থাকে ধূসর, ভিতরের দিকে থাকে সাদা। নারকেল এরকম হয় না, বাট বুঝাইলাম যে তুমি যদি নারকেল কাটো, যেরকম বাইরে তুমি বাদামি কালারটা পাবা আর ভিতরে সাদা পাবা, আমাদের ব্রেইনটাও হলো এই নারকেলের মতনই। বাইরে আমরা ধূসর কালারটা পাবো আর ভিতরে সাদা কালারটা পাবো। তাই এই জিনিস মনে রাখো, তাহলে সারা জীবনের জন্য কিন্তু এই জিনিসটা সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা। এইবার আসি, এই যে কর্টেক্স দেখো, এটা হলো বাইরের স্তর এবং এটা হলো গ্রে ম্যাটার দিয়ে তৈরি। গ্রে মানে কি? ধূসর। সো ভাই এটা আর বুঝাইতে হবে না। আর ভিতরের দিকের অংশটা দেখো, ভিতরের স্তরটা সাদা রঙের স্তর দিয়ে তৈরি। সো আমি তোমাদেরকে ওভারঅল অল্প অল্প করে সবকিছুই বলতেছি, এত বেশি কিছু বলবো না যেন তোমার হলো ভয় মানে লেগে যায়। একজন প্রশ্ন করছো, সুন্দর একটা প্রশ্ন। তোমাদেরকে বলছি যে আজকে হলো ইন্টারেস্টিং জিনিস পড়াবো। তোমরা কি গল্প শুনতে চাও একটা? যে একটা ট্রাইব ছিল কোন দেশে, আমার মনে নাই। এটা এটা আসলে ওই দেশের সরকার খুবই গোপনে লুকায় ফেলতে চাইছিল, যে একটা দেশে একটা আচ্ছা, ভাত খাচ্ছিল, সরি। ওকে, আচ্ছা। ধরেন কোন তথ্য আমি জানি কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই কেন ভুলে যাই? ভাইয়া তোমার ব্রেইন ওইটাকে ইম্পর্টেন্ট হিসেবে মনে করতেছে না। দেখো, তোমার ব্রেইনরে বুঝাইতে হবে কোন তথ্য ইম্পর্টেন্ট আর কোন তথ্য ইম্পর্টেন্ট না। তুমি ধরো আজকে সকাল থেকে এই যে রাত পর্যন্ত তুমি যতজন মানুষকে দেখছো, সবার চেহারাই কিন্তু তোমার ব্রেইনে গেছে। এটা বিশ্বাস করো কিনা, আমাদের ব্রেইন অনেক পাওয়ারফুল। সবার চেহারাই তোমার ব্রেইনে গেছে। কিন্তু আমাদের ব্রেইন একটা কাজ করে, সেটা হলো ফিল্টারিং করে। যত আনওয়ান্টেড ডেটা আছে,
তোমার দরকার নেই, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একজন মানুষের চেহারা দেখছিলা ভাই, ওর চেহারা মাথায় রেখে তুমি কি করবা? তোমার ব্রেইন ওটারে ডিলিট করে দেয় বা সরায় ফেলে, ওর ফাইলটার অ্যাক্সেস তোমার সরায় ফেলে। তো তুমি যদি ব্রেইনরে বুঝাইতে পারো যে ভাইয়া যে কথাটা বলতেছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মনোযোগ দিতে হবে, তাহলে ব্রেইন এটা অনেকদিন মনে রাখার চেষ্টা করবে। আর তুমি যদি ভাবো যে ভাই কি যেন করতেছে হাত পা নাড়ায়, মনে করো মিউট করে রাখছে কেউ একজন, ও কিন্তু এটা কখনো করতে পারে। এবার চলো আমরা দেখি, ব্রেইন হলো আমাদের অনুভূতির কেন্দ্র, মানে অগ্র মস্তিষ্ক আমাদের অনুভূতির কেন্দ্র। ঠিক আছে, আমাদের যে দুঃখ, ভালোবাসা, কান্না, রাগ, এগুলো সবকিছু আসে, এগুলো মূলত আমাদের অগ্র মস্তিষ্ক থেকে আসে। আচ্ছা, তোমাদের আজকে খালি গল্প দিয়ে ভরপুর করে ফেলবো, ঠিক আছে ভাই, খালি গল্প আর গল্প। ওকে, আরেকটা গল্প শোনো। এটা হলো, এটাও কি বলে, থ্রিলার টাইপের গল্প। এটা হলো অতটা ভয়ঙ্কর না, বাট এটা হলো থ্রিলার টাইপের গল্প। সো অগ্র মস্তিষ্ক, আমরা মাথার সামনে নিয়ে কথা বলতেছি, আমরা মাথার সামনের অংশটা নিয়ে কথা বলতেছি, অগ্র মস্তিষ্ক নিয়ে কথা বলতেছি, তাই না? তো ভাইয়া মাথার সামনের অংশ কি কাজ করে? বললাম যে এই যে আবেগ, অনুভূতি, রাগ, ভালোবাসা, দুঃখ, কষ্ট, এগুলো সবই আমাদের এই অগ্র মস্তিষ্ক দিয়ে কন্ট্রোল হয়। সাথে আমাদের ঐচ্ছিক পেশিগুলো, অর্থাৎ এই যে দেখো আমি বারবার হাত নাড়াইতেছি, আমি বারবার কথা বলতেছি, আমার মুখ নাড়াইতেছি, এই যে ঘাড় নাড়াইতেছি, এই যে ঐচ্ছিক কাজগুলো, এগুলো আমার এই অগ্র মস্তিষ্ক দিয়েই হচ্ছে। এবং আমার পার্সোনালিটি, এই যে দেখো আমার পার্সোনালিটি একরকম, তারপরে ধরো এনাম ভাইয়ের পার্সোনালিটি একরকম, অর্থাৎ এক একজন মানুষের পার্সোনালিটি এক এক রকম, তাই না? সো এই যে পার্সোনালিটি ডিফারেন্ট, এটা ওই অগ্র মস্তিষ্ক দিয়েই কন্ট্রোল হয়। কথার কথা, ধরো যে কেউ একটু অসাধু, কেউ মনে করে যে আরে একটু চুরি করলে সমস্যা হয় না, আর একটু মিথ্যা কথা বললে সমস্যা হয় না, এটা কিন্তু ওর পার্সোনালিটি, এইটা ওর অগ্র মস্তিষ্ক দিয়ে কন্ট্রোল হয়। সো তোমাদের আরেকটা গল্প বলি, সেটা হলো আমেরিকাতে হয়েছিল এটা। স্কুল টিচার গাড়িতে করে যাচ্ছিল, সো ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ঠিক আছে গেছিল, আসলে এই জায়গায় সমস্যা ছিল না। সমস্যা কোথায় দেখা দিল? সমস্যা দেখা দিল যে ও যে নেইবারহুডে ছিল, ও যে এরিয়াতে থাকতো, ওই এরিয়াতে হুট করে মানুষ গুম হয়ে যাওয়া শুরু করলো, এবং মানে সিরিয়াল কিলিং হওয়া শুরু করলো, মানুষকে মেরে ফেলা বলতেছে। ভাইয়া জিদ কোথা থেকে আসে? এখান থেকেই আসে, জিদও এইখান থেকেই আসে ভাই। ঠিক আছে, তাই বলে আবার ভাইবো না যে হলো ওকে এই অংশে বাড়ি টাড়ি দিলে জিদ চলে যাবে, না, ঠিক আছে। আচ্ছা, এইটা আবার কই থেকে আসছে জানো? এইটার আবার হলো মানে ক্রেডিট হলো ধরো যে বিভিন্ন বাংলা সিনেমার। সো আই ডোন্ট নো তোমরা কতটুকু বাংলা সিনেমা কি দেখছো। ধরো আমি যখন ছোট ছিলাম তখনও নানু বাড়িতে গেলে বা সামথিং এরকম হলো দাদু বাড়ির দিকে গেলে বা ওই জায়গায় গিয়ে চার বাইরে ঘুরতে টুরতে গেলে তখন দেখা যেত যে আচ্ছা কোথাও না কোথাও এরকম বাংলা সিনেমা চলতেছে। সো খুবই টিপিক্যাল একটা জিনিস হলো বাংলা সিনেমায় দেখায় যে মাথায় বাড়ি খেয়ে হলো নায়কের স্মৃতি চলে গেছে, নায়কের মেমোরি চলে গেছে, ও আর কাউকে চিনতেছে না, যে আমি কোথায় আছি, আমি কে, সবকিছু ভুলে গেছে। এরপরে কি হয়? এরপরে দেখা যায় যে নায়কের মাথায় এসে আরেকটা বাড়ি মারছে, ওর মেমোরি সব চলে আসছে। তো এইটা দেখে ছোটবেলায় ভাবতাম যে আসলেই মনে হয় এটা হয়, মাথায় একবার বাড়ি খাইলে মাথা যদি নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার বাড়ি খাইলে মাথা মনে হয় ঠিক হয়ে যায়। সো মনে রাখো, এটা হলো অনেকটা কাচের গ্লাসের মতন, কাচের গ্লাসের মতন, বুঝো? তুমি একবার বাড়ি দিছো, ভেঙে গেছে, তুমি বলতেছো যে ও আচ্ছা আরেকবার বাড়ি দিলে ঠিক হয়ে যাবে। ভাই, আরেকবার বাড়ি দিলে আরো ভেঙে যাবে। ওকে, সো এই জন্য ওইখান থেকে শিক্ষা টিক্ষা নিবা না। সো এটা ঠিক হবে না, প্যারা খায়ও না। সো তার মানে কখনো যদি এরকম মাথায় বাড়ি টাড়ি খাও, আরেকবার বাড়ি দিও না, আরেকবার বাড়ি দিও না, আরো ড্যামেজ করতেছো। তার থেকে সাথে সাথে ডাক্তারের কাছে যাও। মাথায় বাড়ি খাওয়া খুবই সিরিয়াস একটা ইস্যু, মাথায় বাড়ি খাওয়া থেকে অনেক কিছুই হয়ে যেতে পারে। ওকে, সো যাই হোক গেল। এবার আসি যে মধ্য মস্তিষ্ক, মধ্য মানেই বুঝতেছো মাঝখানে আছে। সো মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের উপরে থাকে, ভাই দেখেই বুঝতেছো। এই যে এইটুকু অংশ হলো মধ্য মস্তিষ্ক, তার মানে এইটুকু হলো অগ্র মস্তিষ্ক, এইটুকু হলো পশ্চাৎ মস্তিষ্ক। সো অগ্র আর পশ্চাৎ, সামনে আর পিছনে, এই দুটার মাঝামাঝি থাকে মধ্য। ঠিক আছে, এটা হলো মধ্য। আচ্ছা, তো এখন চলো আমরা দেখি, তার মানে এটার কাজ হলো মধ্য মস্তিষ্কে যুক্ত করা। এবং এ মাঝামাঝি থাকে, তো ভাই মাঝামাঝি থাকে যে সে আসলে বুঝে যে কতটা ব্যালেন্স করতে হয়। ধরো যে তুমি আর তোমার ছোট ভাই বা বোন, ভাই মারামারি ঝগড়া তো করোই, করো না, করো তো? বা তোমার বড় ভাই বোনের সাথে তুমি মারামারি ঝগড়া ধরো করো, তখন কি করে? তখন তোমার আব্বু আম্মু দেখা যায় যে অনেক ক্ষেত্রে আব্বু বা আম্মু যেই হোক মাঝামাঝি দাঁড়ায় যায়। মাঝামাঝি দাঁড়ায় সে কি করে? ব্যালেন্স করার চেষ্টা করে, তার মানে ভারসাম্য রক্ষা করে। দেখো, তো আমাদের মধ্য মস্তিষ্ক হলো এই মাঝখানে থেকে
ব্যালেন্স করার চেষ্টা করে, পেশির কাজে সমন্বয় করার চেষ্টা করে। অর্থাৎ যে অগ্র আর পশ্চাৎ আছে এদের মাঝে একটা ভারসাম্য, যে ভাই তোমরা দুইজন মারামারি করো না, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে? ও ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে। আচ্ছা। সো এখন চলো দেখি। হ্যাঁ, মধ্য মস্তিষ্ক সবথেকে ছোট হয়। মধ্য মস্তিষ্ক সবথেকে ছোট হয়। আচ্ছা, যে জিজ্ঞেস করছো যে ভাইয়া পশ্চাৎ মস্তিষ্কের পিছনে যে একটা পিরামিডের মতন ত্রিভুজের মতন অংশ ঝুলে আছে, জিনিসটা কি? আসলে এটাও পশ্চাৎ মস্তিষ্কেরই অংশ। দেখো এইটুকু পুরাটাই হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এই যে ত্রিভুজের মতো অংশটা ঝুলে আছে, এই ত্রিভুজের মতো অংশটার নাম হলো সেরেবেলাম। দেখো লেখা রয়েছে এই ত্রিভুজের মতন অংশটার নাম হলো সেরেবেলাম। সেরেবেলাম। তো তোমাদেরকে একেবারে রিয়েল লাইফ থেকে দেখাই, দেখো রিয়েল লাইফ থেকে যদি দেখাই, ও আচ্ছা সরি, রিয়েল লাইফে আমাদের সেরেবেলাম এখান থেকে চলে গেছে। এনাম ভাইয়ের সেরেবেলামটা আমরা নিয়ে আসতে ভুলে গেছি। সেরেবেলামটা এই যে দেখো এই পিছনে এই জায়গায় এক জায়গায় থাকার কথা ছিল। এই জায়গাটা দেখতেছো ফাঁকা, সরি এই জায়গাটা দেখতেছো ফাঁকা, এই জায়গাটাই সেরেবেলামটা থাকে। এটা মনে হয় খুলে পড়ে গেছে। ঠিক আছে। এখন খুঁজে বের করতে হবে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। So, এখন চলো দেখি। ব্রেইন স্ক্যান করার পর দেখা গেলো তার ব্রেইন একেবারে নাই, এটাকে নিয়ে কিছু বলেন। হ্যাঁ, আমি ওই রিপোর্টটা দেখছি। একজন মানুষের ব্রেইন স্ক্যান করার পরে দেখা গেছে তার ব্রেইন একেবারে নাই হয়ে গেছে। আমি পুরাটা পড়ছি ভাই, তোমাদের বোঝার লেভেলের উপরে। তোমরা আগে বুঝো ব্রেইন বইলা একটা জিনিস আছে, এখন বুঝবা না। বহুত কাহিনী আছে ভাই, বহুত কাহিনী আছে। ওই লোকের ব্রেইনের ভিতরে পানি জমতে 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 ওই লোকের হলো ব্রেইন চাপ খেতে 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 চাপের কারণে ওই লোকের ব্রেইন হলো একেবারে পাতলা হয়ে গেছে, কোনো মতে বেঁচে আছে। এইটা একটা হয়েছে রিসেন্টলি, ও যেটা বলতেছে আমি দেখছি নিউজটা। আচ্ছা, তো গেল। পশ্চাৎ মস্তিষ্কের অনেকগুলো কাজ আছে, এখানে অনেকগুলো ছন্দ আছে। আমি বলছি যে আজকে এত কিছু পড়াবো না, ঠিক আছে? আজকে এগুলো পড়ানোর জন্য আমি আসি নাই। আজকে জাস্ট হলো ওভারঅল একটা জিনিস বলবো। সো ব্রেইনের ব্যাপারে আমাদের একটা আইডিয়া হয়েছে। অনেকে প্রশ্ন করতেছিল যে ভাই মেরুরজ্জু, মেরুরজ্জু জিনিসটা কি? তো ব্রেইন তো এই পর্যন্ত ভাই, এইটুকু দিয়ে পুরা বডি কন্ট্রোল করা টাফ। কারণ পা পর্যন্ত যেতে যেতে অনেক মানে ঝামেলা আছে, আরো অনেক কাজ আছে, তাই না? সো ব্রেইন থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে একেবারে সুষুম্না কাণ্ড মানে সরি মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা, এই যে দেখো মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা লম্বা টাইপের একটা স্নায়ু তন্ত্রের একটা অংশ নেমে গেছে। এইটা দেখতে একটা রশির মতো। কিসের মতো বলতেছি? রশির মতো। তো পেঁচানো রশিকে বলা হয় রজ্জু। তোমরা যারা জানো তো ভালো কথা, তাহলে বাংলা টাংলা ভালো পারো। সো রশির মতন, এই জন্য এটাকে বলা হচ্ছে রজ্জু। সো কিসের ভিতর দিয়ে গেছে? মেরুদণ্ডের ভিতর দিয়ে গেছে। So, এই জন্য এটাকে বলা হয় মেরুরজ্জু বা সুষুম্না স্নায়ু। সো এইখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটার নাম হলো ফোরামেন ম্যাগনাম। ফোরামেন মানে হলো ছিদ্র, যারা জানো না তারা একটু জেনে নাও। ফোরামেন মানে হলো ছিদ্র। তো এই ছিদ্র থেকে শুরু করে নিচ পর্যন্ত গেছে। তো এই তো গেল, ভালো কথা, এখানে আর তেমন কোনো কিছু নাই। আর এইটা হলো ব্রেইনের উল্টা। ব্রেইনের বাইরে থাকে নারিকেলের মতন, বাইরে থাকে ধূসর, ভিতরে থাকে সাদা। আর এইটা হলো কি? এটা হলো ব্রেইনের উল্টা। এটা হলো ব্রেইনের উল্টা। এটা হলো ব্রেইনের উল্টা। মনে রাখবে, এটা হলো ব্রেইনের উল্টা মানে নারিকেলের উল্টা। তার মানে এর বাইরে থাকে সাদা, শ্বেত মানে সাদা, আর ভিতরে থাকে ধূসর। দেখো তো, তার মানে এটা কি ব্রেইনের উল্টা না? ব্রেইন ছিল নারিকেলের মতন, কারণ গোল গোল গোল, দেখো গোল গোল। এটা কি গোল? না ভাই, এটা গোল না। তার মানে এটা হলো নারিকেলের উল্টা। এটা কি? এটা হলো বাইরে থাকবে সাদা, ভিতরে থাকবে ধূসর। আজকে যা পড়াইলাম ভাই, এই জিনিস তোমার এই চ্যাপ্টার থেকে যখন পরীক্ষায় আসবে, এই জিনিস তোমার এমসিকিউ তে পাবা, 100 গ্যারান্টি দিয়ে দিলাম। ওকে, সো চলো এখন দেখি। হ্যাঁ, এরাম ভাইয়া এখনো জীবিত আছে, জীবিত অবস্থায় আমরা হলো এই জিনিসটা বের করে নিয়ে আসছি। তোমাদের ক্লাস শেষ হলে এটা দ্রুত গিয়ে আমাদের এটা ইনপুট করে দিয়ে আসতে হবে, এটা রেখে দিয়ে আসতে হবে, ঠিক আছে? অপারেশন করে ফেলবো। হ্যাঁ, সুস্থ আছে, টেনশন করো না, সুস্থ আছে। আচ্ছা, সেরেবেলামের কাজ কি ভাইয়া? সেরেবেলামের অনেক কাজ। ভারসাম্য রক্ষা করে, ঐচ্ছিক পেশিটা নিয়ন্ত্রণ করে। ওকে, স্কাল দেখান। ভাইয়া স্কাল পুরোটা আসলে বের করা হয় নাই, জাস্ট উপরের ক্যাপটুকু দিছে। এই যে ভাই এইটুকু দেওয়া হয়েছে, ঠিক আছে? এইটুকু দেওয়া হয়েছে। ওকে, সো উপরের টুকু দেওয়া হয়েছে, ছাদ, মাথার ছাদ দেওয়া হয়েছে, প্যারা খায় না। ওকে, এরপরে চলো আসি। ভাইয়া ব্রেক দেন, ঠিক আছে? আচ্ছা, সো চলো দেখি। এখানে আমাদের করোটিক স্নায়ুর ব্যাপারে আমরা পড়ছিলাম। আচ্ছা, এইটুকু বলে নি, তারপর ব্রেক দিচ্ছে, ঠিক আছে? ব্রেক কি লাগবেই? বলো তো, ব্রেক কি লাগবেই নাকি ব্রেক না দিলেও চলবে? বলো বলো। হ্যাঁ, তোমাদের অর্ধেক জিনিসপাতি অলমোস্ট পড়ায় ফেলছি। আচ্ছা, মানুষের কঙ্কাল দেখান। তোমাদের যখন হাড্ডির চ্যাপ্টার থাকবে ভাই, কঙ্কাল নিয়ে আসবো, টেনশন করো না।
তখন আবার ভয়টাই পায় না, বললো না যে ভাই দেখেন না দেখেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হাইড্রেশন ব্রেক সুন্দর লাগছে, খুব ভাল লাগছে। এই যে তোমরা যে ভাই খালি ব্রেক 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 করো, একদমই বাজে আইডিয়া। আজকে থেকে আমার ক্লাসে অনলি হাইড্রেশন ব্রেক চলবে, ঠিক আছে? হাইড্রেশন ব্রেক। ঠিক আছে, হাইড্রেশন ব্রেকের আগে একটু পড়ে নিই, তারপরে হাইড্রেশন ব্রেক দিব 2 মিনিটের। দৌড় দিয়ে পানি খেয়ে চলে আসবা, ঠিক আছে? হাইড্রেশন ব্রেকে। আচ্ছা, তো এখন চলো দেখি যে আমাদের ব্রেইনের, বললাম যে মাথার অংশ থেকে, ঠিক আছে, মাথার অংশ থেকে আমাদের 2টা টাইপের স্নায়ু বের হয়েছিল, করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু। তখন এটা বলছিলাম না, বাট দেখে নাও, করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু, এগুলো আমরা কলেজের বই দেখে আরো ডিটেলসে পড়বো। 9-10 এগুলো খুবই অল্প অল্প লেখা ছিল, তো এগুলো নিয়ে আর বেশি কিছু জ্ঞানার্জন নাই বা বলার নাই। করোটিক স্নায়ু কম থাকে, 12 জোড়া থাকে। সংখ্যাটা মনে রেখো, আর এটা থাকে 31 জোড়া। মনে না রাখতে চাইলেও প্যারা নাই, পরে জোর করে মনে রাখাবো, টেনশন করো না। সো ঐচ্ছিক পেশি নিয়ন্ত্রণ করে সেরেব্রাম। তারপরে এবার আসি আমরা একটু নিউরনের ভিতরে। ওকে, নিউরনের ভিতরে, ঠিক আছে। সো এখন চলো দেখি স্পাইনাল কর্ডের কাজ কি। স্পাইনাল কর্ড হলো আমাদের এই যে উপরের যে ব্রেইন থেকে যত সিগন্যাল গুলো আসে, সবগুলো স্পাইনাল কর্ডের ভিতর থেকে নিচের দিকে আসে। কারো যদি মেরুদণ্ড ভেঙে যেয়ে থাকে, তার কিন্তু আসলে পাটা গুলো অচল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা অচল হয়ে যায়, ঠিক আছে? মেরুদণ্ড ধরো ভেঙে গেছে, স্পাইনাল কর্ড মনে করো ছিঁড়ে গেছে, মনে করো এখানে। সো এই যে দেখো, তোমাদের মনে আছে কিনা, এখন যেহেতু ফুটবল খেলা চলতেছে, তাই না? ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে। তো নেইমারের কিন্তু ইনজুরি হয়েছিল, মনে আছে? সেই 2014তেই, মোস্ট প্রবাবলি, হ্যাঁ 14তে না, নেইমারের ইনজুরি হলো কলম্বিয়ার এগেইনস্টে খুব সম্ভবত। ওই যে ওর হাঁটু দিয়ে কিন্তু ওই প্লেয়ারটা, ওর হলো এই যে মেরুদণ্ডের এই জায়গাটাই খুব সম্ভবত ঠাস করে সে যে লাথিটা দিছিল বা হাঁটু দিয়ে যে গুতাটা দিছিল, ভাগ্য ভালো যে হ্যাঁ ওর সুষুম্না স্নায়ুতে খুব সম্ভবত কিছু হয়েছিল না, বা যাই না, আই ডোন্ট নো কিছু হয়েছিল কিনা। বাট এই যে ওর যদি ওইটা আরো সিভিয়ার ড্যামেজ হতো, ও কিন্তু প্যারালাইজড হয়ে যেতে পারতো, তাই না? প্যারালাইজড হয়ে যেতে পারতো। এই জন্য দেখা যায় যে অনেক সিভিয়ার অ্যাক্সিডেন্টের পরে মেরুদণ্ড যদি ভেঙে যায় এবং এই যে সুষুম্না কাণ্ড যদি ছিঁড়ে যেয়ে থাকে, প্যারালাইজড হয়ে যাওয়া আনকমন কোনো কিছু না। প্যারালাইজড হয়ে যাওয়া আনকমন কোনো কিছু না, ঠিক আছে? সো চলো এখন দেখি মানুষ ব্রেন স্ট্রোক করলে কি করে সেটা আমরা দেখবো। ব্রেন স্ট্রোক করলে এই যে দেখো, যে নিউরন দেখতেছো না, এই নিউরন গুলো হলো তখন নষ্ট হয়ে যায়, তখন হলো কন্ট্রোল গুলো চলে যায়। ওকে, সো আমরা দেখবো এগুলো। সো দেখো, এই যে নিউরন আমরা আঁকাইছি ভাই, বারবার কেমনে নিউরন আঁকাইছি দেখো, মোটামুটি এমনি আঁকাইছি, তাই না? সো তার মানে নিউরনের উপরে একটা এরকম 6 কোণা সরবুজ মতন একটা অংশ আছে, এই যে এরকম একটু তারার মতন একটা অংশ আছে, আর নিচের দিকে এরকম লেজের মতন একটা অংশ আছে, ঠিক আছে? নিচের দিকে লেজের মতন একটা অংশ আছে। সো দেখো, তার মানে উপরের দিকে যে তারার মতন যে অংশটা, ওইটারে বলে কোষ দেহ, আর লম্বা অংশটাকে বলে প্রলম্বিত অংশ। ভাই খুবই সহজ, তারার মতন অংশটাকে বলে কোষ দেহ, আর নিচে লম্বা অংশটাকে বলে প্রলম্বিত অংশ। তো উদ্ভট জিনিসপাতি ভাই, এটা তো যে কেউই পারবে, তাই না? তো সহজ জিনিসপাতি। তো এই জায়গায় অনেকগুলো সিনাপস, কি সিনাপস বলছিলাম, যে সিনাপস মানে হলো সংযোগ, সিনাপস মানেই হলো কানেকশন। সিনাপস মানে কি মনে আছে? সিনাপস মানে এইভাবে দেখাইছিলাম যে সিনাপস মানে কানেকশন, সিনাপস মানে কানেকশন। ওকে, তো চলো এখন দেখি। তো এইবার সামনের দিকে যাই। এগুলো নিয়ে আমরা অনেক কিছুই পড়ে ফেলছি, সিনাপস বলে কানেকশনকে। এবার আমরা হরমোন নিয়ে পড়বো। হরমোন নিয়ে পড়ার আগে আমরা, ওই যে একজন প্রশ্ন করছে যে ভাইয়া স্ট্রোক হলে কি হয়, হরমোন যতটুকু না ইন্টারেস্টিং, স্ট্রোকটা তার থেকে বেশি ইন্টারেস্টিং। তো আমি একটু স্ট্রোকের ব্যাপারে চলে আসি, ঠিক আছে? স্ট্রোকের ব্যাপারে চলে আসি, এই যে কি কি হয় দেখো। ব্রেইনে যদি কোনো সমস্যা হয়, একজন জিজ্ঞেস করছিল যে ভাইয়া ব্রেইনে ইনফেকশন হয় কি করে। ভাইয়া, ব্রেইনে তো রক্ত চাই। কোথাও কোনো কারণে তোমার রক্তের ভিতরে যদি ইনফেকশন হয়, মনে করো হাত থেকে ইনফেকশন হয়েছে, ওই রক্ত তো ঘুরে ফিরে ব্রেইনে যাবে, সো ওখান থেকেও ব্রেইনে ইনফেকশন হতে পারে। ওকে, সো চলো এখন দেখি। তো স্নায়বিক বৈকল্যজনিত সমস্যা। তো আচ্ছা ভাই, এখন আর হাইড্রেশন ব্রেক দিব, আর 20 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, যাও 5 মিনিটের জন্য হাইড্রেশন ব্রেক দিই, তারপর আমরা এই রোগগুলো পড়বো। দেখো ইন্টারেস্টিং জিনিসপাতি। এই যে এই লোককে চিনো? এই লোককে চিনে থাকলে ভালো কথা, আমরা তাহলে একটু হাইড্রেশন ব্রেক দিয়ে দিই। হাইড্রেশন ব্রেক দিয়ে আমরা ঠিক মাংসপেশি ইচ্ছা মতো নাড়াতে পারার ক্ষমতা নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি প্যারালাইসিস। সো তার মানে যেইটা আমরা, এই যে দেখো আমি হাত ইচ্ছা মতো নাড়াতে পারি, কথা বলতে পারি, এই যে হাত নাড়াইতেছি। সো এই যে যেটা আমার কন্ট্রোলে ছিল, সেটা যদি নষ্ট হয়ে যায়, আমরা যদি সেই ক্ষমতাটা হারায় ফেলি, তাহলে সেই ক্ষেত্রে তখন বলা হয় প্যারালাইসিস। এই যে এই পেশেন্টটা দেখতেছো, এটা একটা মুভির ক্যারেক্টার ছিল, যাই হোক। তো তার হলো ব্রেন স্ট্রোক হয়েছিল, স্ট্রোক হলো ব্রেইনে হচ্ছিল। স্ট্রোক হওয়ার পরে তার দেখো নিচের দিকে কোনো, মানে এই যে দেখো, মনে করো যে এখানে ব্রেইন ছিল, ঠিক আছে? ব্রেইন, এখানে ব্রেইন, ঠিক আছে? সো স্ট্রোক হয়েছে মনে করো এই জায়গাটায়, ঠিক আছে? স্ট্রোক হয়েছে মনে করো
এই জায়গাটায়। সো এই জায়গাটায় স্ট্রোক হওয়ার কারণে দেখো তার নিচের পুরো অংশের তার কেটে গেছে, নিচের পুরো অংশের তার কেটে গেছে। তার মানে তার ব্রেইন আছে কিন্তু তার ব্রেইন দিয়ে কোনো কিছুই আর কাজ করতেছে না। মনে করো যে তোমার হলো সহজ ভাষায় যদি বলি, ওই যে যখন ট্রান্সফরমার গুলো বার্স্ট হয়ে যায় তখন কি বাসায় লোডশেডিং হয়ে যায় না? মানে কি তার যদি কোনো কারণে পুড়ে যায় বা ছিঁড়ে যায়, তার যদি ছিঁড়ে যায়, তোমার বাসায় কি কারেন্ট আসবে? আসবে না। তো মনে করো তোমার বাসা হলো এই পেশেন্টের হাত। বিদ্যুতের যে মানে ধরো যে কি বলে, ধরো পাওয়ার প্ল্যান্ট, বিদ্যুৎ যেখানে উৎপাদন করা হয় সেটা হলো ব্রেইন, এটা হলো তোমার বাসা, আর মাঝখান দিয়ে তার। সো কোনো কারণে মনে করো যে তোমার বাসায় কারেন্ট আসার আগে তার কেটে গেছে, তাহলে তুমি তোমার বাসা লোডশেডিং থাকবে। ভাই সহজ জিনিস হলো এইটা। ওকে, সহজ জিনিস হলো এটা। ওকে, আচ্ছা, এবার আসি যে হুম সো চল, এবার এই যে স্নায়ুর উপরে প্রভাব, আমি এগুলো পড়াবো না, এক পাশ উভয় পাশ এগুলো সবগুলোই হলো মানে নষ্ট হয়ে যেতে পারে। এবার এখানে আরেকটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, আবার হলো এখানে দেখো যে এপিলেপসি, এপিলেপসি বলতে বোঝায় খিঁচুনি। তো এটা আসলে অনেকেরই হয়, অস্বাভাবিক কিছু না, এটা অনেকেরই হয়, এবং এটাকে ওই যে খিঁচুনি, বাংলা ভাষায় বললাম যে খিঁচুনি বলা হয় এটাকে, ঠিক আছে। এবং এটা যখন হয় বডি তখন আনকন্ট্রোলড ভাবে আহ নড়াচড়া করতে থাকে। এটা স্ট্রোক না, কিছু সময়ের জন্য হয়, স্ট্রোক হলে তো পার্মানেন্টলি নষ্ট হয়ে যায়। আর যখন হলো এপিলেপসি হয়, এপিলেপসির সময় এটা মাঝে মাঝে আসে, বিভিন্ন যে কোনো কারণে আসতে পারে, এবং যখন আসে তখন হলো ওরকম ওর বডি মানে খালি এত কম না, পুরা বডির উপরে কন্ট্রোল চলে যায়, এবং ও তখন হলো খিঁচুনি হতে থাকে, মানে এরকম কাঁপতে থাকে, দাঁত টাত লেগে যেতে থাকে। সো যাই হোক, এটাকে মৃগী রোগও বলা হয়, ঠিক আছে। এটা বাচ্চাদের হয়, এটা বাচ্চাদের বাচ্চাদের যেটা হয় সেটা জ্বরের কারণে হতে পারে, মাত্র পড়ে আসলাম নিওনেটোলজি হাবিজাবি এগুলোতে পড়ছিলাম। সো বাচ্চাদের জ্বরের কারণে হতে পারে। সো বাচ্চাদের জ্বর আসলে ট্রিট করা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। একেবারে ফালায় রাখা যাবে না যে জ্বর আসছে একা একাই ঠিক হয়ে যাবে, না। আবার বাচ্চাদের কিছু ক্ষেত্রে খাবারের জন্যও হতে পারে। এই যে এরকম একটা কেস এরকম শুনছিলাম যে একটা মিষ্টি আলু খাওয়াইছে, মিষ্টি আলু খাওয়ানোর পরে এরকম পুরা খিঁচুনি ওঠা শুরু করছে। সেটা যে আসলে কখন কিভাবে হয় এটা আসলে ঠিক নাই, এখন ডাক্তারের কাছে নিতে হবে, ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যাওয়ার কথা। আহ বাকিটুকু তো হলো উপরওয়ালার হাতে। ওকে, সো গেল। ভয় পেলে শরীর কাঁপতে থাকে কেন, ওইটা অন্য হিসাব ভাই, ওইটা এর সাথে রিলেটেড না। ওকে, তবে এটার একটা ইন্টারেস্টিং বা একটা কেয়ারফুল থাকার মতন জিনিস হলো কি, যখন হলো এরকম মৃগী রোগে হলো এরকম খিঁচুনি হয়, তখন ওর বডির উপর আর কন্ট্রোল থাকে না। এই টাইপের পেশেন্ট গুলো বেশিরভাগ ক্ষেত্রে মৃগী রোগে কেউ মারা যায় না, বুঝো। এপিলেপসি হয়ে খিঁচুনি হয়ে কেউ মারা যায় না, তাহলে ভাই কি হয়? ধরো একজন খিঁচুনি রোগীর পেশেন্ট, মৃগী রোগের পেশেন্ট, ও পানির পাশে দাঁড়ায় ছিল, গেছে ভাই পানির পাশে গেছে, হুট করে মনে করো মাছ টাছ ধরতেছে, ওর হুট করে যদি এরকম খিঁচুনি ওঠা শুরু করে, মৃগী রোগের যদি সিমটম গুলো আসে, ও তখন আর নড়তে পারবে না এবং ঠাস করে পানিতে পড়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে মৃগী রোগের পেশেন্ট গুলো মারা যায় পানিতে পড়ে যাওয়ার কারণে। সো একটু আগে একজন বলতেছিল যে ওর ফ্যামিলি মেম্বার একজন এরকম আছে। তো ফ্যামিলি মেম্বার আপু যে আছে, তাকে দুইটা জিনিস থেকে দূরে রাখবা সব সময়। এক পানি, আর দুই হলো আগুন, ঠিক আছে। পানি আর আগুন থেকে দূরে রাখবা, কারণ এরকম খিঁচুনির অ্যাটাক গুলো কখন আসে ইউজুয়ালি এটা বলা যায় না। সো পানির পাশে থাকলে সে পানিতে পড়ে গেলে আর সাঁতার কেটে উঠতে পারবে না, সো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। আর আগুনের মধ্যে পড়ে গেলেও তার আসলে তখন কিছু করার থাকে না। সো ইউজুয়ালি দেখা যায় যে এরকম পেশেন্টদেরকে সবসময় আমরা বলি যে আগুন আর পানি এই দুইটা জিনিস থেকে দূরে থাকতে, কারণ ওর বডির উপরে তখন আর কন্ট্রোল থাকে না, ওর ব্রেইন আর তখন ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারে না। একটা রোগ এটা ভাই, তাই না? এটার কোনো ক্ষতিকর প্রভাব নেই, কিন্তু আবার ওই যে আলটিমেটলি পানির ভিতরে বা ইয়ের ভিতরে পড়ে গেলে তখন এই রোগটা সমস্যা হতে পারে। আরেকটা রোগ আছে পার্কিনসনিজম, ভাই এটা নিয়ে তোমাদের এখন টেনশন করার কিছু না, বাট এই যে আমাদের দাদা দাদি নানা নানি এই বয়স্ক যারা আছে তাদের আসলে এই রোগটা হতে থাকে। এই সময় এই যে হাতগুলো আস্তে আস্তে কাঁপতে থাকে, ঠিক আছে, কোনো সূক্ষ্ম কাজ করতে পারে না, শুয়ে সুতা ঢুকাতে পারে না, ঠিক আছে, তো হাত হালকা করে কাঁপতে থাকে। তো এই যে 50 বছরের বেশি এইসব কেসগুলোতে ইউজুয়ালি এই রোগটা হয়, এটাকে বলে পার্কিনসন রোগ, ঠিক আছে। স্বাভাবিক নড়াচড়া হাঁটাহাঁটি করতে সমস্যা হয় কাঁপুনির কারণে, ঠিক আছে। তো এটা খুবই কম জিনিস। আচ্ছা, সরি, থ্যাংক ইউতে চলে গেছি, থ্যাংক ইউ না এখনই, থ্যাংক ইউ না ভাই, এই থ্যাংক ইউ না কিন্তু এখনই, তোমাদের মাঝখানে তো একটা অংশ বাদ দিয়ে আসছি, সেটা হলো গ্রন্থি বাদ দিয়ে আসছে। তো চলো এখন দেখি, ওই যে বলছিলাম যে মানুষজন হলো কেন অনেক খাওয়ার পরেও মোটা হচ্ছে না, তারপরে অল্প একটু খেয়েই মোটা হয়ে যাচ্ছে। তো আসলে কাহিনী কি, সেই কাহিনীটা চলো আমরা একটু দেখবো। ওকে, সো এই কাহিনীটাই আসলে দেখবো। সো ভাই, হোয়াট ইজ হরমোন, ঠিক আছে।
হোয়াট ইজ হরমোন? এই যে একজনের দাদার হয় পার্কিনসন। দেখো আমি আজকে এই ক্লাস করাতে যে কত কিছু পাইলাম। দেখো স্ট্রোকের পেশেন্টের কথা বলছো যে প্যারালাইসিস হয়ে গেছে, তোমরা প্রায়ই দেখছো। অনেকে খিঁচুনি বা মৃগী রোগের কথা একজন বললো যে ওর ফ্যামিলি মেম্বার একজনের আছে। এই যে একজন বলতেছে যে ওর দাদা বয়স হয়ে গেছে, সো বয়স্ক মানুষ পার্কিনসন হয়েছে, হাত কাঁপতে থাকে, ঠিক আছে, হাত কাঁপতে থাকে। সো এগুলো খুবই কমন জিনিসপাতি এবং নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্যই অন্তত জানলে ভালো যে ও আচ্ছা আমার দাদার এই রোগটা হয়েছে। এগুলো সরাসরি প্রাণঘাতী না, সমস্যা নাই ওরকম একটা, বাট টেক কেয়ার করতে হবে ওদেরকে, তাই না? সো এখন চলো আমরা একটু দেখি এই জিনিসটা। হ্যাঁ, অল্প একটু পড়াবো ভাই, প্যারা খেও না। সো হ্যাঁ, তোমরা জানো হরমোন হলো নালীবিহীন গ্রন্থি। হরমোন হলো নালীবিহীন গ্রন্থি। সো এইখান থেকে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। সো তোমাদের একটা গল্প বলি, ঠিক আছে? গল্প তো না, মানে এই জিনিসটা আসলে কাহিনী কিভাবে আমি মনে রাখতাম। মনে করো যে এইখানে তোমার হলো বাসা, ঠিক আছে? এটা মনে করো যে তোমার বাসা। তোমার বাসা থেকে এটা মনে করো যে তোমার স্কুল, ঠিক আছে? তোমার এটা হলো স্কুল। তোমার বাসা থেকে তোমার স্কুল মনে করো দুইটা দ্বীপে, ঠিক আছে? মনে করো যে দুইটা দ্বীপে, এটা একটা দ্বীপ, এই দ্বীপে তোমার বাসা আর এই দ্বীপে তোমার স্কুল, ঠিক আছে? দুইটা দ্বীপ, সমুদ্রের মধ্যে আছো তুমি। তো মনে করো যে সমুদ্রের মধ্যে হলো পানি, তো এটা হলো আসলে পানির সমুদ্র না, এটা আসলে রক্তের সমুদ্র, ঠিক আছে? যেহেতু আমাদের দেহের মধ্যে, তো এটা হলো রক্তের সমুদ্র। সো তাহলে এইখানে তোমার হলো একটাতে তোমার বাসা আর একটাতে হলো তোমার স্কুল বা একটা কাজের জায়গা। তো এখন যদি মনে করো যে এইখান থেকে তোমার বাসা থেকে স্কুল পর্যন্ত বা এই জায়গাটা পর্যন্ত যদি একটা রাস্তা থাকে, একটা নালী থাকে, তাহলে তো কেউ চাইবে না যে ভাই সাঁতার কেটে যায়, তাই না? সমুদ্রের মধ্যে সাঁতার কেটে যাওয়া তো বিপজ্জনক, তো চাইবে না যে সাঁতার কেটে যায়। সো এই যে যখন এরকম কেস হয়, মনে করো যে তুমি ধরো তুমি এখানে আসো, সবুজ সবুজ ডট দিয়ে বুঝাইলাম। সো তুমি তখন করবা কি, তুমি সুন্দর মতন ভদ্র বাচ্চার মতন এই তুমি হলো নালী পথে চলে যাবা, ঠিক আছে? যে আচ্ছা ঠিক আছে সাঁতার কেটে যাব না। সো এইগুলোকে বলা হয় নালীযুক্ত গ্রন্থি বা সনাল গ্রন্থি, ঠিক আছে? এইগুলোকে বলা হয় সনাল গ্রন্থি বা নালীযুক্ত গ্রন্থি, ঠিক আছে? সনাল গ্রন্থি। আচ্ছা, ভালো কথা। তো সনাল গ্রন্থি বলা হলো। এইবার দেখো এই যে সনাল গ্রন্থিগুলো আছে, এদের একটা কি বলে, এদের হলো এরা ইউজুয়ালি রক্তের ভিতরে যায় না, আর এই সনাল গ্রন্থিগুলো থেকে কি বের হয়? এনজাইম বের হয়। কি বের হয়? এনজাইম বের হয়। এনজাইম গুলো ইউজুয়ালি আমাদের খাবার টাবার হজম করতে এগুলোতে হেল্প করে। এবার আরেক টাইপের গ্রন্থির ব্যাপারে আমরা একটু পড়ি। সো মনে করো যে সেম কাহিনী, সেম জিনিসপাতি, বাট এই জায়গায় তোমাদের হলো, এই জায়গায় হলো আমরা সেম ছবিটাই একই। মনে করো যে এরকম একটা কাজের জায়গা আছে বা স্কুল, এটা তোমার বাসা, কিন্তু তোমার বাসা থেকে তোমার স্কুলের মাঝখানে সমুদ্র আছে, ঠিক আছে? রক্ত একেবারে ভরপুর, ঠিক আছে? রক্ত আছে, কথার কথা। সো এইবার কিন্তু এখানে কোনো নালী নাই, কোনো ব্রিজ নাই। এখন তোমার কি করতে হবে? দিন শেষে এখন তোমার যেতেই হবে, ঠিক আছে? বাসায় রাখবে না, তোমার আব্বু আম্মু তোমাকে মনে করো বাসায় রাখবে না, স্কুলে যেতেই হবে। তো এই যে কাইন্ড অফ হলো আব্বু আম্মুরা যে গল্প দেয় যে আমরা নদী সাঁতার কেটে হলো স্কুলে যাইতাম। তো এই যে ব্যাপারটা অনেকটা এরকম, যে যদি হলো এরকম ব্রিজ না থাকে, কোনো পাইপ না থাকে, তখন সাঁতার কেটে ঘুরে ফিরে তখন হলো যেতে হবে। সো তার মানে এইটাতে কোনো নালী নাই, কোনো রাস্তা নাই। সো এগুলাকে বলা হয় অনাল গ্রন্থি। এবং এই অনাল গ্রন্থি থেকে কি বের হয় সেটাকে বলা হয় হরমোন। অনাল গ্রন্থি থেকে যে জিনিসটা বের হলো এটাকে বলা হচ্ছে হরমোন। তো আশা করি এই দুইটা ছবি দিয়ে সারা জীবনের জন্য মনে থাকবে যে ভাই তাহলে হরমোন, নালী নাই, ওর যাওয়ার রাস্তা কি? সাঁতার কেটেই যেতে হবে, ও রক্ত দিয়ে যায়। এনজাইম, এনজাইম নালী যুক্ত গ্রন্থি থেকে বের হয়, ওর তো যাওয়ার রাস্তা আছে, ও জীবনেও রক্তের ভিতরে যেতে চায় না, নর্মালি ও হলো কখনোই রক্তের ভিতরে যেতে চাবে না। তো এই যে দেখো তাহলে আমরা যেহেতু হরমোন নিয়ে পড়তেছি, হরমোন তো এই যে এই সাইডেরটা, তার মানে নালী নাই, রক্ত দিয়ে যায়, সাঁতার কেটে কেটে যায়, শারীরবৃত্তীয় কাজ এবং রাসায়নিক দূত হিসেবে কাজ করে, ঠিক আছে? তো এখন চলো দেখি। আচ্ছা ভাই, আপনার মেডিকেলে চান্সের গল্প শোনান, ঠিক আছে? ভাই এত গল্প শুনে কি করবা? কত গল্প বললাম আজকে, বলো কত গল্প বললাম? তো আমাদের এরকম হরমোন যতগুলো আছে, আচ্ছা হরমোনেরটা একটু শেষ টেনে তারপর গল্প বলবো না, ঠিক আছে? তোমাদের সাথে আবার দেখা কবে হবে? তো গল্প বলতেছি, সমস্যা নেই, প্যারা খাও না। তো এই জায়গায় দেখো পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড। তো এইগুলো আসলে আমাদের উপরের দিকে থাকে এবং খুবই ইম্পর্টেন্ট গ্রন্থি, এইগুলোর নাম আসলে জানাই লাগে, বিশেষ করে পিটুইটারি আর থাইরয়েড। এই পিটুইটারি গ্রন্থি থেকে একটু আগে যেটা বললাম যে পিটুইটারি গ্রন্থি থেকে লম্বা হওয়ার হরমোন বের হয়, গ্রোথের হরমোন বের হয়। সো কারো যদি এইখান থেকে হরমোন ঠিকঠাক মতো বের না হয়, তখন দেখা যায় যে ওই যে লম্বা হওয়া, খাটো হওয়া নিয়ে সমস্যা হয়। সো মেসির এই সমস্যাটা ছিল, ওর গ্রন্থি এই গ্রোথ হরমোন যেটা লম্বা হওয়ার হরমোন, এটা বের হচ্ছিল না যথেষ্ট পরিমাণে। সো ওকে আলাদা করে বাইরে থেকে দেওয়া লাগছিল এবং এগুলোর পরিমাণ খুবই দামি, খুবই কস্টলি, খুবই কস্টলি, এগুলো অনেক বেশি দামি। আর থাইরয়েড যাদের একটু বেশি থাকে, থাইরয়েড হরমোন যাদের বেশি থাকে,
তাদের একটা জিনিস দেখা যায় যে তারা যতই খায় তারা হলো মোটা হয় না, চিকন হয়ে যায়। আর যাদের থাইরয়েড হরমোন একটু কম থাকে তারা যতই কম খাক না কেন তারা দেখা যায় যে ইউজুয়ালি একটু মোটা হয়ে যায়, মানে টিপিক্যালি এই ফিচারটা দেখা যায়, ঠিক আছে? তো যখনই এরকম তুমি সাসপেক্ট করতেছো যে তোমার ওজন অস্বাভাবিকভাবে কমতেছে, তোমার ওজন অস্বাভাবিকভাবে কমতেছে, তুমি এই অস্বাভাবিকভাবে ওজন যদি কমা মানে হয়, এটা আসলে আমরা বলি যে ডাক্তারের কাছে যাইতে। বিভিন্ন কারণে হতে পারে, থাইরয়েডের সমস্যার কারণে ইউজুয়ালি হয়। সো এটা চেক করায় দেখতে পারো। থাইরয়েডের জন্য ওষুধ আছে, মুখে খাওয়ার ওষুধ আছে। মুখে খাওয়ার ওষুধ খেলেই ঠিক হয়ে যায় সিম্পটম যদি অত বেশি না হয়। সো অপারেশনও লাগে না। সো এটা দেখতে পারো। মানে অনেকেই এরকম, মানে খুবই কমন একটা সমস্যা। আমি আমার মেডিকেলের ফ্রেন্ডদের মধ্যে ২ জনরে পাইছি। একজনের হলো থাইরয়েড বেশি, অতিরিক্ত চিকন। ও হলো মানে প্রচুর পরিমাণে ভাত-টাত খাচ্ছিল মাঝখানে যে ওর মোটা হইতে চাই। পরে দেখতেছে যে হচ্ছে না। তখন ও একটা টেস্ট করালো। টেস্ট করায় দেখলো যে থাইরয়েড হরমোন একটু বেশি আসছে। আর উল্টা ভাইস ভার্সা আরেকটা ফ্রেন্ড আছে। ওর দেখা গেল যে মনে হচ্ছিল যে ঘুম আসে, সারাদিন দুর্বল লাগে। ও তখন হলো দেখলো যে থাইরয়েড হরমোনটা টেস্ট করি। কারণ এই ঘুম লাগে, সারাদিন দুর্বল লাগে, অল্প একটু খাইলেই ওজন বেড়ে যায়। এগুলো হলো টিপিক্যালি যাদের কম থাইরয়েড হরমোন থাকে তাদের এটা একটা ফিচার থাকে। আ তো এইগুলো এরকম সমস্যা থাকলে দেখাইতে পারো যে আচ্ছা আসলেই সমস্যা আছে কিনা। ওকে? সো গেল। এইবার এগুলো তো আছে, এগুলো নিয়ে আর তেমন কিছু বেশি না বলি। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখান থেকে হলো ইনসুলিন বাইর হয়। অ্যান্ড তোমরা জানো যে ইনসুলিন হলো ডায়াবেটিস। ইনসুলিন না থাকলে বা ইনসুলিন কম থাকলে তখন ডায়াবেটিস হয়। সো খুবই পপুলার একটা ডিজিজ, তাই না? সব রোগের জননী বলা হয়। তোমরা একটা জিনিস জেনে রাখো, ডায়াবেটিসকে বলা হয় মাদার অফ অল ডিজিজ। ঠিক আছে? মাদার অফ অল ডিজিজ, খুবই জোস একটা নাম। সো এটা জোস নাম হইলেও এটার যে আসলে মাহাত্ম্য কতটুকু বুঝবা। তোমাদের বাসায় হলো এখন দেখা যায় যে বাসায় ভরপুর লোকজন হলো ডায়াবেটিস ওয়ালা। এরা মনে হয় যে ভাই আরে ডায়াবেটিস থাকা কোনো ব্যাপারই না। বর্তমানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। দাদা দাদি, নানা নানি, বাবা মা, তারপরে মানে চাচা চাচি, দেখা যাবে যে ডায়াবেটিসের রোগী কারো বাসায় নাই, এরকম কোনো বাসা নাই যে ডায়াবেটিসের রোগী নাই। দেখি, হাত তুলো তো, মানে বলো তো কার বাসায় এরকম আছে যে তোমার পরিচিত কারোর মধ্যে, তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে ডায়াবেটিস নাই কারোর? বলো। এই যে সবাই হিসাব দেওয়া শুরু করছে। এর আছে, ওর আছে। ঠিক আছে? সো দেখো, এমন কোন বাসা এই বর্তমানে এই সময়ে এসে পাওয়া যাবে না যে যেখানে ডায়াবেটিস নাই। ইউজুয়ালি আমাদের আনহেলথি লাইফস্টাইল এর কারণে এটা হয়। আমি নিজেও এই যে গত ৩ মাস দেখা গেছে যে কোন এক্সারসাইজ করি নাই বা কোন কিছু করি নাই। সারাদিন পড়াশোনা করতে হইছে। সো আমি নিজেও টেনশনে আছি। সো এখন আবার সবকিছু ঠিকঠাক করতে হবে। হেলথি লাইফস্টাইল এ যেতে হবে। লাইফস্টাইল মডিফাই করেই খাওয়া-দাওয়া, এক্সারসাইজ সবকিছু ঠিকঠাক করে দেখা যায় যে এটা কন্ট্রোলে আনা সম্ভব। ঠিক আছে? সো গেল। ওকে। আমার বাসায় নাই। ওকে, ভালো। যাক, তাহলে টেক কেয়ার করো। চেক করায়ও। ঠিক আছে? ডায়াবেটিস আছে কিনা এটার হলো চেক করায়ও। বয়স বাড়তে থাকলে হওয়ার সম্ভাবনা বেশি হয়। ওকে? আচ্ছা। সো এখন কথা হলো যে ওকে, ভাইয়া মেডিকেলের গল্পটা বলেন। আচ্ছা ঠিক আছে। আমরা যেহেতু এইগুলোর গ্রন্থি-টন্থির ব্যাপারে হালকা পাতলা পড়ে ফেলছি। সো আমি ছোট্ট করে মেডিকেলের গল্পটা বলি। মেডিকেলের গল্পের ভিতরে ধরো তোমাদের সময়ে আমার কি অবস্থা ছিল আমি সেটা একটু বলি। ঠিক আছে? এবং এই যে রেজাল্ট, সো নিজের জন্য বেশি